বেশিক্ষণ নেব না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন। হ্যাঁ, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা 46তম বিসিএস লিখিত প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো মূলত আজকে আমাদের 46তম বিসিএস লিখিত গাইডলাইন ব্যাচ প্রস্তুতি, এরকম নামে আপনারা অনেকেই খেয়াল করেছেন যে 46তম বিসিএস গাইডলাইন লিখিত এইরকম একটা ব্যাচ বা একটা কোর্স শুরু হয়েছে আর কি। তো এটা মূলত আসলে ওই রকম ভাবে কোনো ব্যাচ বা কোর্স না, লিখিতের এর আগে কোনো ব্যাচ বা কোর্স এরকম কিছু ছিল না। অনেক শিক্ষার্থী ভাই বোন, যেটা আমি বলেছিলাম যে বিসিএস দ্বিতীয় ধাপের যখন প্রিলিমিনারি রেজাল্টটা দিল, নতুন করে যখন আরো অনেক স্টুডেন্টকে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দিল লিখিত পরীক্ষার জন্য, তখন অনেকেই পার্সোনালি হোক বা যেভাবেই হোক অনেকেই নক করেছিলেন। বিশেষত যারা আর কি মানে কাছের বা যারা পরিচিত ছিলেন, অপরিচিত অনেকে ছিলেন, যেহেতু আমাদের একটা ফেসবুক পেজ আছে, তো অনেকেই বলেছিলেন যে ভাইয়া আসলে এখন তো হয়তো খুব বেশি একটা সময় পাবো না, এই সময়ের মধ্যে প্রস্তুতিটা কিভাবে গোছাবো বা আসলে কি করা উচিত। হ্যাঁ, এই সময়ের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া উচিত, কি টিপস ট্রিক্স গুলো কি হতে পারে, কিভাবে পড়লে পড়াশোনাটা আমরা অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারবো, কাঙ্ক্ষিত মার্কসটা আদায় করে নিতে পারবো, কি কি কৌশল অবলম্বন করলে মানে ওভারঅল আমাদের পরীক্ষা বা আমাদের যে কাঙ্ক্ষিত মার্কস পাওয়ার জন্য, ক্যাডার পাওয়ার জন্য যে মার্কসটা, এগুলো আমরা তুলে নিতে পারবো। এরকম অনেক বিষয় জানতে চেয়েছিলেন বা প্রশ্ন করেছিলেন। তো সেখান থেকে শুধু এরকম বিষয়টা যে শুধু আমার জন্য তা কিন্তু না। আপনারা খেয়াল করে দেখবেন যে পরিচিত যাদের আশেপাশে মানে একজন ভাইয়া বাপু ক্যাডার হয়েছেন, এরকম অনেকেই কিন্তু এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তো আমার কাছে মনে হলো যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে, তো এখানে যদি আমরা কয়েকজন একত্র হয়ে বরং মানে অনেকজনকে দেখানোর সুযোগ পাই, তাহলে এটা হয়তো আমাদের জন্য ভালো হয়। কারণ ইন্ডিভিজুয়ালি সবাইকে দেখানোর সুযোগ বা সময় হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। তো সেই ধারণা থেকে আপনাদের অনুরোধে মূলত ব্যাচ বা কোর্স যেটাই বলেন এটা শুরু করা। তো এইটা মূলত বিশেষভাবে প্রযোজ্য হবে তাদের জন্য যারা প্রথমবার বিসিএস লিখিত পরীক্ষা দিবেন। হ্যাঁ, আমি আবারও বলছি, বিশেষ করে যারা প্রথমবার বিসিএস লিখিত পরীক্ষা দিবেন। যদি ইতিপূর্বে আপনি লিখিত পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে কিন্তু অলরেডি আপনার একটা বেসিক ধারণা আছে। হ্যাঁ, আপনার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, শুরু থেকে কিভাবে পড়বেন, কোন বইগুলো পড়া উচিত, আপনি সাজাবেন কিভাবে, পরীক্ষার আগে রিভিশন করবেন কিভাবে, আপনার টাইম ম্যানেজমেন্ট করবেন কিভাবে, আপনি পরীক্ষার আগে সাম্প্রতিক কোন অংশে গুরুত্ব দিবেন। হ্যাঁ, এরকম লিখার চর্চা করার বিষয় আছে। হ্যাঁ, মডেল টেস্ট ক্লাসে দিবেন কি দিবেন না ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন থাকে। পাশাপাশি বিষয়ভিত্তিক প্রস্তুতি তো আছেই। তো সেই বিষয়গুলোকেই মাথায় রেখেই মূলত আমাদের এই কোর্সটি শুরু হতে যাচ্ছে। আচ্ছা, আমি একটু চেক করে নিই, যদি সবকিছু ওকে থাকে তাহলে আমরা শুরু করে দিব। হ্যাঁ, আমার মনে হয় আমরা শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমাদের বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে এখানে মোট 900 মার্কসের প্রশ্ন নিতে হয়। বাংলায় হচ্ছে 200 মার্কস, ইংরেজিতে 200 মার্কস, গণিতে 50, মানসিক দক্ষতায় 50, বাংলাদেশ বিষয়গুলিতে 200, আন্তর্জাতিক বিষয়গুলিতে 100 এবং বিজ্ঞান বিষয়গুলিতে 100। তো এই বিষয়ভিত্তিক প্রস্তুতিতে আমি একটু পরে যাচ্ছি, তার পূর্বে ডান পাশে যে টপিকগুলো আছে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখেন, যে কোনো পরীক্ষা সেটা প্রিলিমিনারি হোক লিখিত হোক, একটা নির্দিষ্ট কিন্তু সিলেবাস থাকে। তো লিখিত পরীক্ষারও কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস আছে। তো লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে, আমরা প্রস্তুতি শুরু করার পূর্বে প্রথম যে কাজটা করব, সিলেবাসটা ভালোভাবে দেখে নিব। হ্যাঁ,
সিলেবাসটা যখন আপনি দেখে নেবেন তখন আপনার একটা সামগ্রিক ধারণা তৈরি হবে। হ্যাঁ, প্রিলির জন্য যা যা পড়ে এসেছেন তার মধ্যেও কিন্তু অনেক কিছু লিখিত পরীক্ষায় আছে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, হ্যাঁ মানে একটা বড় অংশেরও কিন্তু মিল আছে। যেমন আপনি যদি বাংলা সাহিত্যের কথা বলেন, বাংলা ব্যাকরণের কথা বলেন, তারপরে অন্যান্য অনেক বিষয়াবলী আছে, গণিতের কথা বলেন, হ্যাঁ এরকম বেশ কিছু সাবজেক্ট বা বিষয় ভিত্তিক বা টপিক আছে যেগুলোতে আপনি এটার সাথে মিল খুঁজে পাবেন। তো সিলেবাসটা দেখলে আপনার একটা সামগ্রিক ধারণা তৈরি হবে, এর ডেপথ কতটুকু কতটুকু আপনাকে পড়তে হবে, হ্যাঁ আপনি এই পড়াটা শেষ করতে আপনার সম্ভাব্য কত সময় লাগতে পারে। তো সিলেবাসটা আগে ভালোভাবে দেখে নিতে হবে। দেখার পরে আমরা যে কাজটা করি সব সময়, প্রিলি হোক লিখিত হোক, প্রশ্ন বিশ্লেষণ। আপনি ফার্স্টে অন্তত পক্ষে বিগত 5 বছরের প্রশ্নটা দেখবেন, সাথে নিয়ে বসবেন। বিগত 5 বছরের প্রশ্নটা সাথে নিয়ে বসে এবং সিলেবাসের সাথে মিল রেখে যখন আপনি পড়বেন তখন সেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ, কোন জায়গা থেকে কত মার্কসের প্রশ্ন হয়েছে, হ্যাঁ ওই সময়কার সাম্প্রতিক প্রশ্ন কি ছিল, মানে ওই সময়ের প্রেক্ষাপটে এখনকার প্রশ্নগুলোর প্যাটার্ন চেঞ্জ হয়েছে কিনা, এখনকার প্রশ্ন প্যাটার্নটা কিরকম, হ্যাঁ এবং আপনি যখন যদি পাশাপাশি উত্তরগুলোও দেখেন তাহলে আপনার একটা ধারণা তৈরি হবে যে এই প্রশ্নের জন্য উত্তরটা কতটুকু লেখা হয়েছে, কোন বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে, প্রশ্নটা কিভাবে আপনি সাজাবেন লিখবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে। তারপরে দেখেন, আমরা প্রস্তুতি শুরু করার মানে এটা করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে যাবে, তবে আমরা কিন্তু একটা বিষয় বুঝতে পারি প্রত্যেকের কিন্তু একটা উইক পয়েন্ট থাকে, স্ট্রং পয়েন্ট তো থাকে, পাশাপাশি কিন্তু আমাদের প্রত্যেকের উইক পয়েন্ট থাকে। যদি লিখিতের জন্য স্পেসিফিক ভাবে বলি তাহলে দেখবেন আমরা যদি অনেকের ক্ষেত্রে ইংলিশে কিন্তু খুব বেশি দুর্বলতা থাকে, হ্যাঁ লিখিতের ক্ষেত্রে ইংলিশের অনেকেরই দুর্বলতা থাকে, কারণ আমরা সঠিকভাবে এক পৃষ্ঠা অনেকে ইংরেজি লিখতে পারি না। হয়তো লিখি লিখি মানে সঠিকভাবে বলতে এখানে ছোট ছোট কিছু ভুল কিন্তু কম বেশি থাকে, দেখা যাচ্ছে গ্রামাটিক্যাল ইরর থাকতে পারে, টেন্সের ভুল আছে, ভয়েসের ভুল আছে, হ্যাঁ তারপরে গ্রামাটিক্যাল কিছু ইরর আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফ্রম দ্য ভার্বস এর হতে পারে, আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেছি কিন্তু এস বাই এস যোগ করিনি, হ্যাঁ আমরা একটা পৃষ্ঠার মধ্যে 2-3টা বানান ভুল করেছি, অ্যাক্টিভ ভাবে লিখতে হবে আমি প্যাসিভে লিখে বসে আছি, হ্যাঁ এগুলো ছোট ছোট ভুল কিন্তু এগুলো আমাদের নজরের মধ্যে পড়ে না, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে বিরাট পার্থক্য করে দেয়। তো শুধু এটা জাস্ট আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম। তো আমাদের বেশ কিছু সাবজেক্টে, কারো ইংলিশে, কারো ম্যাথে, কেউ হয়তো বা বিজ্ঞানে অনেক বিষয়ে দুর্বলতা থাকে, তো সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে আসলে আমার উইক পয়েন্ট গুলো কি কি। আর পাশাপাশি যখন আমরা প্রশ্ন বিশ্লেষণটা করব তখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করার সময় কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন যে কোন কোন সাবজেক্টে আপনার সম্ভাব্য মানে আপনি মানে আপনার প্রস্তুতি অনুযায়ী আপনি কিরকম মার্কস তুলতে পারবেন। ধরেন যিনি গণিতে স্ট্রং, তিনি প্রশ্ন দেখলেই কিন্তু একটা প্রাথমিক ধারণা পাবেন যে গণিতের ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন যারা মানে এর আগে নবম দশম শ্রেণীর ম্যাথ ভালোভাবে করে এসেছেন, তারা দেখবেন যে আপনি 30-50-এর মধ্যে 25-30-35 মার্ক, অন্তত 25-30 মার্কস উঠানোর মতন অ্যাবিলিটি আপনার এই মুহূর্তেই আছে, হ্যাঁ অনেকে আছে 35-40ও পেয়ে যাবেন এই মুহূর্তেই, মানে লিখিত প্রস্তুতি না নিয়ে আপনি যদি একটু প্র্যাকটিস করেন 50-এর মধ্যে আপনি হয়তো 45-50 উঠাবেন। অনেক সময় পরীক্ষায় একটা যেটা ম্যাথ ভুল হয়, তো 45-50 পর একটা পসিবিলিটি থাকবে। মানসিক দক্ষতায় আপনি দেখবেন যে 50-এর মধ্যে, ওইটা প্রশ্নের উপর ডিপেন্ড করে, তারপরেও দেখবেন যে প্রশ্ন কঠিন হলে দেখা যাচ্ছে 40 মার্কস মানে একটু কম বেশি এরকম হতে পারে, অনেক সময় প্রশ্ন সহজ হলে 45 আপ কিন্তু পাওয়া যায়। যেমন আমাদের সময় যে পরীক্ষাটা হয়েছিল 41তম বিসিএস এর, সে সময় কিন্তু যারা ভালো করেছে মানসিক দক্ষতায়, হ্যাঁ ম্যাক্সিমাম জনই 45+ পেয়েছে, হ্যাঁ 45, 44, 46, 7, আবার অনেক সময় প্রশ্ন কঠিন হলে 35 থেকে 40-এর মধ্যেও থাকে। তো আপনি পড়াশোনা শুরু করার ক্ষেত্রে অবশ্যই স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট গুলো দেখবেন। এখন আপনি উইক পয়েন্ট গুলো নিয়ে কাজ করবেন কিভাবে, হ্যাঁ সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আচ্ছা, পরীক্ষার বিষয়টা এখানে পরে আলোচনা করবো, বোর্ডে লেখার সময় পাই নাই। টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আচ্ছা আমি কমেন্ট গুলো একটু পরে নিচ্ছি ভাইয়া, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে দুইটা বিষয় বলি, একটা হচ্ছে আপনি প্রস্তুতির সময় টাইম ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে পরীক্ষার হলে লেখার টাইম ম্যানেজমেন্ট। এখন প্রস্তুতির সময় টাইম ম্যানেজমেন্ট বলতে আমি বোঝাচ্ছি, দেখেন বিশেষ করে যারা নতুন বা নতুন করে মানে প্রিলিমিনারি পরীক্ষা টিকলেন, লিখিত পরীক্ষা দিবে যারা প্রথম, হ্যাঁ তারা যে কাজটা হয় মানে হঠাৎ করেই ওই সিলেবাসটা দেখার পরে একটু থতমতের মধ্যে পড়ে যান যে এতগুলো পড়া, এত বড় সিলেবাস আমরা কিভাবে শেষ করব, এত কিছু অল্প সময়ের মধ্যে পড়ে তো শেষ করা সম্ভব না। হ্যাঁ, আর যদি আপনি প্রথমেই ওই যে বাজারে দেখবেন এরকম মোটা মোটা বই আছে, আপনি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর যে কোনো একটা সিরিজের বই নিয়ে আসেন, যদি ওই মানে পুরাতন বলতে যে বেশ কিছু বই আছে, হ্যাঁ বাজারে দেখবেন ইয়া মোটা মোটা 1600, 1800, 2000 পৃষ্ঠা, তো আপনি এইসব বই কিনলে হয় কি আলটিমেটলি এই বইগুলো মানে ওই টেবিলেই থাকে, এগুলো কখনো পড়া হয়ে ওঠে না, আর আপনি এই 1600-1800 পৃষ্ঠা পড়ে শেষও করতে পারবেন না। এখন যদিও বা অনেক ছোট ছোট বই আছে, ছোট ছোট বলতে মানে যেগুলো পরীক্ষায় আসার মতন এরকম কিছু বই আছে, তবে সেই বইগুলোতে বাজারের গাইড বইগুলোতে অ্যান্সার গুলো এমন ভাবে লেখা যে আপনি ওই পরিমাণ লিখে আপনি
মানে টাইম ম্যানেজমেন্টটা কখনোই করতে পারবেন না। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কমন কিছু কথা আছে দেখবেন, যে লিখিত পরীক্ষায় আপনি যা যা পড়বেন, হ্যাঁ, তার হয়তোবা 10-20%, 25% এর বেশি হয়তো ওইভাবে মনে রাখা সম্ভব হয় না। যেগুলো হচ্ছে ডেসক্রিপশন পড়াশোনা, যেগুলো সিলেক্টিভ পড়াশোনা, ম্যাথ, এটা তো আপনার ওইভাবে পড়ার কিছু না, এটা তো আপনি ম্যাথ করে আসবেন। তবে বিজ্ঞান এটা আপনার একদম টু দি পয়েন্টে পড়া, কিন্তু যেমন বাংলাদেশ বিষয়গুলির অনেক কিছু আছে, হ্যাঁ। তো এই টাইপের ডেসক্রিপটিভ টাইপের যেগুলো পড়াশোনা, সেগুলো যাই পড়েন না এখন আপনার পুরোটা মনে থাকবে না। এখন এই 1800-2000 পৃষ্ঠার বই পড়ে আসলে মনে রাখাও কষ্টকর। আপনি যদি এখন ওই যে বাজারের অন্যান্য যেগুলো বই আছে, ছোট ছোট বই, এগুলো বইও যদি পড়েন, তারপরে সব মনে থাকবে না। এখন যে কথাটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে আপনি 20-20%, 25% পড়াও হয়তোবা সঠিকভাবে পুরোপুরি মনে রাখতে পারবেন না। ওটা মানে আশেপাশের পয়েন্ট মিলে মনে থাকবে, কিন্তু পুরোপুরি আপনি মনে রাখতে পারবেন না। আর আপনি যতটুকু মনে রাখবেন তার, হ্যাঁ, 10% আপনি লিখে আসার সময় পাবেন না। এখন দেখেন, আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনি এত কিছু পড়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনার লিখার যদি সময় না থাকে, তাহলে তো আলটিমেটলি কোনো লাভ হলো না। কারণ ওই প্রশ্নের মধ্যে থেকে, হ্যাঁ, দেখা যাচ্ছে বাজারের যে কোনো একটা গাইড বই বা যে কোনো একটা বই, আপনি একটা প্রশ্ন পড়ে গেছেন, সেখানে দাগ না দিই, হ্যাঁ, ওই প্রশ্নটার উত্তর করা ছিল 2 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা, হ্যাঁ। এখন ওই 1.5 পৃষ্ঠা যদি আপনি পুরোটা লিখতে যান, ওটা হয়তো বা লিখতে আপনার সময় লাগবে 20 মিনিট, কিন্তু এটা লেখার জন্য আপনি সময় পাবেন পরজা 5 থেকে 6 মিনিট। তো 6 মিনিটে আসলে আপনি কি লিখবেন, এটা যদি আপনি প্রস্তুতির সময় বাসায় থেকেই মোটামুটি ভাবে ঠিক করে না নিয়ে যান, ওইভাবে যদি মাইন্ড সেট আপটা না করেন, ওইভাবে যদি প্রস্তুতিটা গ্রহণ না করেন, তো পরীক্ষার হলে দেখা যাবে ভূমিকা টাইপের কথাবার্তা লিখতেই কিন্তু আপনার মূল উত্তরটা শেষ হয়ে গেছে, আপনি মূল উত্তরে আর যেতে পারেন নাই। কিন্তু এখানে টু দি পয়েন্ট আপনাকে অ্যান্সারটা করতে হবে, ঠিক যেটা চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে, ওই বিষয়টাকে আপনার হাইলাইটস করতে হবে। এখন ওই বিষয়টা হাইলাইটস করতে গেলে কি, আপনার প্রস্তুতিটাও ঠিক ওইভাবেই হতে হবে। আপনি কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে হ্যাঁ, সেই প্রশ্নের কতটুকু লিখবেন, শুরুটা করবেন কিভাবে, শেষটা করবেন কিভাবে, মাঝখানে কি করবেন, এখানে কি আপনি উপস্থাপনটা কিভাবে করবেন, পয়েন্ট আকারে করবেন নাকি ঢালাও লিখবেন, নাকি আপনি ছক, গ্রাফ বা চার্ট বা এগুলোর মাধ্যমে উপস্থাপন করবেন। তো এই জাতীয় বিষয়গুলো যদি আপনি মোটামুটি বাসা থেকেই ওইভাবে প্রস্তুতিটা গ্রহণ না করেন, যদি এক ধাসে যে পড়ে যেতে হবে আমি পড়ে গেলাম মাথায় থাকলো, এভাবে যদি করেন, তাহলে দেখা যাবে যে আপনার মানে পড়েছেন আপনি, কিন্তু উপস্থাপনাটা ভালো হয় না, টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয় না। অনেকেই দেখবেন বাংলাদেশ বিষয়গুলিতে 20 মার্কস, 20 মার্কস, 25 মার্কস এর মতন অ্যান্সার করে আসতে পারেন না, হ্যাঁ। আবার অনেকেই দেখবেন যে প্রশ্ন লিখেছেন, সবই লিখেছেন, কিন্তু ওই যে প্রস্তুতিটা ঠিক মতন গ্রহণ করেন নাই, তিনি জানেনও, হ্যাঁ, তিনি অনেক বেশি জানেন, কিন্তু তিনি পরীক্ষার হলে মূল পয়েন্টগুলো উপস্থাপন করতে পারেন না। এজন্য আপনি শুধু জানলেই হবে না, আপনি জানার পাশাপাশি সেগুলোকে উপস্থাপন করবেন কিভাবে, হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে খাতার ক্ষেত্রে বা প্রস্তুতির সময় আরেকটা টাইম ম্যানেজমেন্টের বিষয় হচ্ছে যে আমাদের এতগুলো সাবজেক্ট শেষ করতে হবে, আমার হাতে সময় আছে এতদিন, তো এতদিনের মধ্যে আমি এতগুলো সাবজেক্ট আসলে কিভাবে শেষ করব, হ্যাঁ, তো আমি প্রস্তুতিটা গ্রহণ করব কিভাবে, আমার কোন কোন জায়গাতে নিয়মিত চর্চা করা উচিত, হ্যাঁ, যেমন আমি এখানে লিখেছি নিয়মিত চর্চা বা রুটিন, আপনার পড়ার রুটিনটা কিরকম হতে পারে। তো পড়ার রুটিনটা আসলে যে যার মতন তিনি ঠিক করবেন, তবে এখানে কিছু কিছু বিষয় প্রায়োরিটি দেওয়া উচিত। যেমন ধরে নিচ্ছি, ধরেন আপনি ইংলিশে খুব দুর্বল, সেক্ষেত্রে ইংলিশে আপনার নিয়মিত চর্চার মধ্যে আপনি অনুবাদটা রাখতে পারেন। কারণ আপনি যদি অনুবাদ চর্চা করেন, দেখা যাচ্ছে অনুবাদ চর্চা করলে নিয়মিত আপনার লেখার কৌশল, হ্যাঁ, কিভাবে অ্যান্সারটা শুরু করবেন, আপনার ওই যে ছোট ছোট যেগুলো ভুলের কথা বললাম প্রথমে, গ্রামাটিক্যাল এরর, হ্যাঁ, টেন্স, ভয়েস, তারপরে এই স্পেলিং, হ্যাঁ, এরকম বিষয়গুলো তো দূর হবে, আপনার সেন্টেন্স মেকিংটা অনেক ভালো হবে, আপনি হচ্ছে লিঙ্কার অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। ওভারঅল একটা কি বলা যেতে পারে, যে একটা যে কোনো একটা প্যারাগ্রাফও যদি লিখতে বলা হয়, দেখবেন এক একজনের লেখা এক এক রকম হবে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার লেখাটা ভালো হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা বিষয় আছে, লিখিত পরীক্ষায় আপনি সবকিছু কিন্তু পড়ে গিয়েও ওইভাবে লিখে আসতে পারবেন, আবার অনেক আনকমন জিনিস আসবে, সেখানে আপনাকে আবার অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি আপনার লিখে বানিয়ে লেখার কৌশলটা বা বানিয়ে লেখার উপস্থাপনাটা যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু আপনি জানার পরেও ভালো লিখতে পারবেন না, আর না জানলে তো এটা আরো খারাপ হয়ে যাবে। তো এই কারণে আমাদের কি করা উচিত, আমাদের যেটা করা উচিত, আমাদের নিয়মিত কিছু বিষয় চর্চা করা উচিত। আপনি যদি ইংলিশে দুর্বল হন, তাহলে আপনি প্রতিদিন অনুবাদ চর্চা করতে পারেন, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, হ্যাঁ। এটা করতে 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 দেখবেন যে আপনার অন্যান্য পার্টের যে লেখাগুলো, সেগুলো যদি আপনি ফরম্যাটও ধরতে পারেন, তাহলে ফরম্যাট ধরে কিন্তু আপনি পুরো ইংলিশ এটা দিয়ে পার করতে পারবেন। তার মানে আপনাকে অবশ্যই এটাই রাখতে হবে, এবং এখানে বেশ কিছু জায়গায় উন্নতি করার সুযোগ আছে, এগুলো আমি পরে আলোচনা করব। তারপরে হচ্ছে যেমন আপনি যদি গণিতে দুর্বল হন, তাহলে আপনি প্রতিদিন গণিত করতে পারেন। আপনি যখন যে অধ্যায়টা নিয়ে করছেন, তখন প্রথমে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যে ইতিপূর্বে, কারণ প্রিলিমিনারিতে করা আছে আপনার সূত্র থেকে শুরু করে মৌলিক ধারণাগুলো আছে, কিন্তু এখন আপনার লিখিতের জন্য প্রস্তুতি নিতে হবে। তো লিখিতের জন্য মোটামুটি ওইখানে কোন কোন অধ্যায় আছে, কোন কোন অধ্যায় বা কোন টপিক বা বিশেষ করে কোন টাইপের ম্যাথ থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, কোন সূত্রের ম্যাথ থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, প্রশ্নগুলোর ধরন কিরকম, কয় মার্কসের প্রশ্ন এসেছে, হ্যাঁ, এগুলো আপনি একটু দেখে নিয়ে তারপরে ম্যাথটা শুরু করতে পারেন। এতে আপনার একটা ধারণা তৈরি হবে যে এই টাইপের ম্যাথগুলো
পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তো আপনি ম্যাথটা নিয়মিত চর্চা করতে পারেন। অনেকেই আছেন যারা হচ্ছে হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদের ক্ষেত্রে বিজ্ঞানে হয়তো একটু সময় বেশি দেওয়া লাগতে পারে। আবার অনেকেই আছেন আন্তর্জাতিক বিষয়গুলিতে খুব একটা ভালো জ্ঞান নাই, কিংবা বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি দেখলেই কেমন আর কি বুঝে উঠতে পারেন না যে আসলে কিভাবে পড়বো, এত পড়া কিভাবে গোছাবো। তো সেক্ষেত্রে আপনার ওইখান থেকে আপনি মানে পড়াটা শুরু করবেন কিভাবে, আপনি যে কোনো একটা বড় প্রশ্ন থাকলেও কি পয়েন্টগুলো খুঁজে বের করবেন কিভাবে, সেই প্রশ্নটা উপস্থাপন করবেন কিভাবে, এটা কিন্তু আপনার একটা চর্চার বিষয়। এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্রিকা। হ্যাঁ, আপনি যদিও বা অনেকেই পত্রিকা পড়েন না, হ্যাঁ, তবে পত্রিকা পড়লে বেশ কিছু লাভ আছে। আপনি যদি বলেন যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কিন্তু প্রশ্ন হয়, বিশেষ করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে। তো বাংলাদেশ বিষয়গুলির অনেক কিছু আছে। হ্যাঁ, আবার বিশেষ করে যদি আমরা বলি আন্তর্জাতিক বিষয়গুলি, হ্যাঁ, সাম্প্রতিক যে প্রেক্ষাপটগুলো আন্তর্জাতিক বিষয়গুলিতেও কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত আন্তর্জাতিক বিশ্বের যে ঘটনাগুলো বা ইস্যুগুলো, সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশ বিষয়গুলির বেশ কিছু সাম্প্রতিক ইস্যু নিয়ে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। তা আপনি যদি নিয়মিত পত্রিকার চর্চার মধ্যে থাকেন, তাহলে এখান থেকে মানে অনেক কিছু আপনি অ্যান্সার করতে পারবেন। অনেক সময় দেখবেন ছোট ছোট কিছু টার্ম আসে যেগুলো আনকমন, কিন্তু আপনি হয়তো পত্রিকায় পড়েছিলেন, সেখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। আর এখান থেকে আপনি অনেক যে মানে চার্ট, ডাটা, গ্রাফ, এই টাইপের অনেক কিছু পাবেন। আর নিয়মিত চর্চার মধ্যে থাকলে হবে কি, দেখা যাচ্ছে কোনো একটা ইস্যু কিন্তু একদিন চলে না, দীর্ঘ সময় ধরে চলমান থাকে। বিশেষ করে আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা যদি বলি, তো ওই ইস্যু সম্পর্কে প্রতিদিনই যদি আপনি পড়েন, দেখবেন একটা মানে মানে ওভারঅল একটা ধারণা আপনার তৈরি হয়ে যাবে। তারপরে পরীক্ষার আগে যে টাইপের প্রশ্ন হতে পারে সেই টাইপের প্রশ্নটা দেখে নিয়ে আপনি মানে যে কারো থেকে আরো ভালোভাবে সাজিয়ে নিয়ে যেতে পারবেন এটা। তো এটা হলো এই পত্রিকা বা সাম্প্রতিক। এখন পত্রিকার মধ্যে আসলে কি কি পড়বেন, এটা একটা প্রশ্ন হতে পারে। তো পত্রিকার মধ্যে কি কি পড়বেন এটা আমি আজকের ক্লাস আলোচনা করছি না, কিন্তু আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যে পত্রিকার মধ্যে এই অংশগুলো আপনি পড়েন, এইভাবে এইগুলোকে সাজান। হ্যাঁ, এই পয়েন্টস গুলো আপনি এখান থেকে নিতে পারেন, এরকম চার্ট পেলে সেটা আপনি গ্রহণ করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন প্রশ্ন কি পয়েন্ট, প্রশ্নের কি পয়েন্টের ক্ষেত্রে যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় পড়ি, প্রচুর পরিমাণে পড়াশোনা করি, ভূমিকা এসে অনেক কিছু পড়তেছি, ভালোভাবে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে, কিন্তু আমরা কি পয়েন্টগুলো খুঁজে বের করি না। হ্যাঁ, এটা কি পয়েন্টের সাথে আমি কমন টপিক বা কমন পয়েন্ট আউটের একটা বিষয় উল্লেখ করব। সেটা হচ্ছে, ধরেন আমি যে কাজটা করতাম, আমার কিছু কিছু ছোট ছোট অভিজ্ঞতা শেয়ার করি। আমি যে কাজটা করতাম, দেখা যেত বাংলাদেশ বিষয়গুলি অনেক বড়। হ্যাঁ, আর আমি আসলে এটা একটু উল্লেখ করি। আপনারা অনেকেই বলেছিলেন যে আমার কাছে এই বিষয়টা মূলত জানতে চেয়েছেন, বা রিটেনের জন্য যারা বিশেষ করে বলেছেন যে ভাইয়া আপনাকে নক দেওয়ার কারণ হচ্ছে এইটা, কারণ আমাদের হাতে পর্যাপ্ত সময় নাই। আর আপনি বলেছিলেন যে আপনি লিখিতের জন্য পর্যাপ্ত সময় পান নাই বলতে আসলে পেয়েছিলাম, আমি এনিহাউ যে কারণেই হোক ওইভাবে মানে সময়টা নষ্ট করেছিলাম। হ্যাঁ, তো শেষ মুহূর্তে আপনি বলেছিলেন যে আপনি বড় ভাই বা আপনার বন্ধুর কাছ থেকে কিছু টিপস ট্রিক্স এই টাইপের কিছু বিষয় পেয়েছিলেন, ওই বিষয়গুলোকে কাজে লেগে অল্প সময় আপনি ভালো প্রস্তুতি নিয়েছিলেন। তো ওইগুলো আসলে কি ছিল, হ্যাঁ, সেটা আপনারা জানতে চেয়েছিলেন। তো তারই একটা মানে ওইটা, এবং নিজে কিছুদিন পড়াশোনা করে আমার কাছে যেটা মনে হয়েছে যে এত বড় বিষয় আসলে এতগুলো জিনিস আমার এত অল্প সময়ের মধ্যে মানে পড়ে শেষ করাটা সম্ভব না, তাহলে আমাকে অবশ্যই আলাদা কিছু করতে হবে, এবং এমন কিছু করতে হবে যাতে করে মানে মানে অন্যদের থেকে যেমন প্রস্তুতি খারাপ হবে এরকম কিছু না, আমি সবকিছু পড়ে নিজের মতন করে একটা মানে সাজাবো। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমন টপিক বা কমন পয়েন্ট আউট। হ্যাঁ, আপনি দেখবেন বাংলাদেশ বিষয়গুলির কথাই যদি বলি, আপনি পুরো বাংলাদেশ বিষয়গুলির বেশ কিছু জায়গায় বেশ কিছু প্রশ্ন দেখতে পাবেন। প্রশ্নগুলোর ধরন হচ্ছে এরকম যে এইটার সংজ্ঞা তো সবগুলোর আলাদা। হ্যাঁ, বৈশিষ্ট্য কি, তারপরে হচ্ছে এটার গুরুত্ব কি, বিশেষ করে যদি আপনি বলেন ওই যে স্পেসিফিক সমস্যা কি, সমাধান কি, তারপরে সমস্যা বা এটার কারণে কি ধরনের প্রভাব পড়তে পারে, মানে ফলাফলটা কি, সমস্যা দূরীকরণে আমাদের করণীয় কি, বাংলাদেশ সরকারের এখানে কি কি পদক্ষেপ আছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের এখানে মিল অমিলটা কোথায়, সংবিধানের সাথে কোন কোন জায়গায় সম্পর্কযুক্ত। দেখেন আমি বাস কয়েকটা পয়েন্টের কথা বললাম, আপনি এরকম কিছু কমন পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আপনি যদি আলাদাভাবে মানে রেডি করে রাখতে পারেন বা তৈরি করতে পারেন, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনি কমন পয়েন্টে লিখতে পারবেন। আমি বোঝানোর জন্য বলি, ধরেন আপনার কাছে ধরেন সমস্যা, ফলাফল এবং সমাধান, এই তিনটা পয়েন্টেই বলি। এখন এক এক অধ্যায়ের ক্ষেত্রে প্রশ্নের মানে পড়তে গিয়ে দেখবেন যে সমস্যা কিন্তু আলাদা আলাদা, কারণ ইস্যু আলাদা আলাদা, কিন্তু ইস্যু আলাদা হলেও সমস্যার ধরনগুলো কিন্তু একই রকম থাকতে পারে। একই রকম বলতে দেখবেন, উদাহরণস্বরূপ বলি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, পরিবেশগত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এরকম বেশ কিছু পয়েন্ট ধরেন আপনি ঠিক করলেন, আপনি ঘুরে ফিরে দেখেন যে কোনো ইস্যুকে আপনি এই কয়েকটা মানে ইয়ের মধ্যে নিয়ে এই কয়েকটা পয়েন্টের মধ্যে কিন্তু আনতে পারবেন। এখন ইস্যু যেটা এরকম আপনি ধরেন আপনার কাছে যখন অনেকগুলো অধ্যায় পড়লেন, পড়ার পরে দেখা গেল আপনার কাছে 20টা 25টার মতন সব মিলিয়ে সমস্যা যাই আসুক না কেন 20টা 25টা আপনি লিখেছেন।
সমাধান লিখেছেন 20টা 25টা, আপনি হয়তো বা ফলাফল লিখেছেন এরকম 20টা 25টা। এরপরে যে কোনো অধ্যায়ে চলে যান, হ্যাঁ, যে কোনো প্রশ্ন আসুক, আপনি দেখেন ওই প্রশ্নের জন্য স্পেসিফিক কিছু কিন্তু পয়েন্ট আছে যেটা একেবারে ওইটার সাথে রিলেটেড। আপনি অবশ্যই প্রত্যেকটা ইস্যুর জন্য স্পেসিফিক বা একেবারে টু দি পয়েন্টে লেখার জন্য কিছু বিষয় আপনাকে জানতে হবে, এটা তো আপনি পড়ে যাবেনই। এর বাইরে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় মানে আমাদের লেখার মতন কিছু থাকে না, আনকমন প্রশ্ন আসলে আমরা বুঝে উঠতে পারি না কি লিখবো, হ্যাঁ, যা তা না এগুলো লিখে দিয়ে আসি। তো ওইটা না করে যদি আপনার কমন ভাবে সাজানো থাকে, আপনি দেখবেন ওইখান থেকেই হয়তো আপনার কাছে 20টা বা 25টা পয়েন্ট আছে, আপনি দেখেন ওই সম্পর্কিত একটা দুইটা কি পয়েন্টে যদি আপনি লিখতে পারেন, বাকিগুলো ওইখান থেকে 20টা পয়েন্ট হয়তো আসবে না, কিন্তু আপনার যে প্রশ্ন ছিল তার সাথে অ্যাটলিস্ট আপনি 3টা 4টা 5টা ওইখান থেকে খুঁজে পাবেন। এই কমন পয়েন্ট আউট করা মানে কি, যত প্রকার সমস্যা আসুক প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দেখবেন সমস্যার প্রশ্ন আছে, সমাধানের প্রশ্ন আছে, আপনার হয়তো বা ফলাফলের প্রশ্ন আছে। তো এগুলোকে যখন আপনি বের করতে পারবেন, হ্যাঁ, পরিবেশগত ইস্যুগুলো আপনি পরিবেশের দিকে নিয়ে চলে গেলেন, হ্যাঁ, রাজনৈতিক ইস্যুগুলো আপনি রাজনৈতিক ইস্যুর দিকে নিয়ে চলে গেলেন, হ্যাঁ, অর্থনৈতিক বা সামাজিক অর্থনৈতিক আর্থসামাজিক যে বিষয়গুলো আছে এগুলো আপনি একদিকে নিয়ে চলে গেলেন, হ্যাঁ, তারপর আপনি ধর্মীয় ইস্যু যদি থাকে, হ্যাঁ, সাম্প্রদায়িকতা এইরকম যদি কোনো ইস্যু থাকে সেটাকে আপনি একদিকে নিয়ে চলে গেলেন, হ্যাঁ, বাংলাদেশের সাথে মানে কোন কোন জায়গায় সংবিধানের কোন ইস্যুর সাথে কোথায় মিল অমিল আছে বা কোথায় রিলেট করা যেতে পারে, হ্যাঁ, আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে কোথায় মিল অমিল করা যেতে পারে, এরকম বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো যদি আপনি বুঝে উঠতে পারেন, বুঝে ফেলতে পারেন, তাহলে কিন্তু পড়া বা সিলেবাসটা যতই বড় হোক না কেন আপনি ওই ক্যাটাগরিতে প্রশ্নগুলোকে বা অ্যান্সারগুলো কিন্তু সাজিয়ে নিতে পারবেন, হ্যাঁ। তো এইভাবে কমন পয়েন্ট টপিক আউট করতে পারেন। নোট, এখন এখানেই অনেকে বলেন যে নোট করে পড়ার কথা, এটা হচ্ছে সময়ের সাথে অনেকটা রিলেটেড। নোট যে সবই করতে হবে এরকম না। এই যে নোট করবেন আপনি কি দেখেন, আমি যদি বলি একটা অধ্যায় পড়তে গেছেন, এখন এই অধ্যায়ের মধ্যে দেখবেন যে লিখিত পরীক্ষার যে কোনো একটা অধ্যায়, ধরেন আমি যদি ডেসক্রিপশনের কথা বলি, বাংলাদেশ আন্তর্জাতিক, হ্যাঁ, এরকম কিছু অধ্যায়ের কথা বলি, এখন এইটা অধ্যায়গুলো আপনি পুরোটা তো নোট করে পড়তে পারবেন না। আপনি কি করতে পারেন, পুরো অধ্যায়টা ধরেন আগে যে কোনো অধ্যায় পড়ার শুরুতে একটা কাজ করতে পারেন, আপনি অন্তত ওইখানে লিখিত পরীক্ষায়, বিশেষ লিখিত পরীক্ষা অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসেছে এটা ফার্স্ট একটু দেখে নেবেন, আগে সিলেবাসটা দেখবেন ওই অধ্যায়ের মধ্যে কি কি আছে, তারপরে আপনি ওই অধ্যায়ের প্রশ্নটা একটু দেখে নেবেন, এই অধ্যায় থেকে বিগত বছরে লিখিত পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো এসেছে এটা দেখলেন। এরপর দেখার পরে আপনি পড়াটা শুরু করবেন, করার পর প্রশ্নগুলোও পড়বেন, হ্যাঁ, নিজের মতন করে যে বই যেভাবে আছে পড়বেন, পড়ার পরে আপনি ওই প্রশ্নটা পড়ার পরে দেখুন ওই বইয়ের মধ্যে তো কিছু পয়েন্ট থাকতেই পারে, আপনি নিজে ওইটার সাথে সামঞ্জস্য রেখে কিছু কি পয়েন্ট আগে ঘষা ভাবে রেডি করে নেবেন, হ্যাঁ, যে এই প্রশ্ন আসলে কি পয়েন্টটা এরকম এরকম হতে পারে, এবং এটাও রেডি করবেন যে এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে এই প্রশ্নটার উত্তরে আমি কি লিখবো, কতটুকু লিখবো, হ্যাঁ, তারপরে কোন সিকোয়েন্সটা থাকবে। এইভাবে যদি আপনি সাজাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো, কারণ পরীক্ষার হলে কিন্তু আপনার আলাদা করে চিন্তা করার সময় থাকবে না, আপনার যা আসবে দ্রুত লিখে ফেলতে হবে। তো সব যে আপনি কমন পাবেন তা না, কিন্তু একটা মোটামুটি একটা অংশ কিন্তু আপনি কমন পাবেন। তো যে অংশটা, কারণ আপনি তো ওই রিলেটেড পড়াশোনাই করে যাচ্ছেন, তো যে অংশটা আপনি কমন পাবেন সেই উত্তরটা যদি আপনার মাথা থেকে ঠিক ওইভাবেই লিখে বের হয়ে আসে, ওইভাবেই যদি আপনি লিখে আসতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু মানে খুবই সাজানো গোছানো হবে, ওইখানে কোনো গ্যাপ থাকবে না। এখন মানে আপনি নোট করবেন কোনগুলো, ধরেন আপনি কি পয়েন্ট বা যেগুলো আছে সেটা শুধু নোট করে রাখতে পারেন, হ্যাঁ, এখন আপনার পুরো টপিক তো লিখে আসে নোট করার দরকার নাই। এখন ধরেন কথার কথা যদি মানসিক দক্ষতার কথাই বলি, মানসিক দক্ষতা পুরো মানে যেদিন আপনি পরীক্ষা দেবেন পরের দিন, আগের দিন কিন্তু পড়ার কোনো সুযোগই থাকে না, কিন্তু ছোট ছোট কিছু ইস্যু আছে বা কিছু টপিক আছে, কিছু নিয়মাবলী আছে, কিছু সূত্র আছে যেটা আপনি জাস্ট পরীক্ষার আগের দিন দেখে যেতে পারেন। কারণ এখান থেকে বলা হয় কি, এখানে বলা হয় যে প্রিলি এবং লিখিত বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে যদি আপনি সমাধান করে যান, হ্যাঁ, তাতেই মোটামুটি মানসিক দক্ষতা কভার হয়ে যায়। তো আপনি পরীক্ষার আগের দিন প্রিলি লিখিত প্রশ্ন তারা সবগুলো দেখার সুযোগ পাবেন না, হ্যাঁ, আপনি এখানে কি করতে পারেন, আপনি যখন পড়াশোনা করবেন তখনই কিন্তু আপনাকে ঠিক করে রাখতে হবে যে পরীক্ষা যখন আমি দিতে যাব তার পূর্বে এখান থেকে আমি কোন কোন বিষয়গুলো দেখে যাব। দেখবেন হয়তো এমসিকিউ পড়তে গিয়ে একটা চ্যাপ্টার ওয়াইজ যদি যান সেটা আলাদা বিষয়, আবার যদি আপনি শুধু প্রিলি লিখিত প্রশ্নও যান দেখবেন যে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো হয়তোবা আপনার মনে থাকে না বা এই প্রশ্নগুলো আপনার বারবার ভুল হয়, আর এমন কিছু প্রশ্ন আছে আপনার কখনোই পড়তে হবে না, আপনি পড়ছেন মানে আজীবন মনে থাকবে, কিছু তো বোঝাই যায়। তো যে প্রশ্নগুলোতে ধরেন আপনার সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনি এখন থেকে মার্ক করে রাখতে পারেন, যে আপনি মার্ক করে রাখলেন এই প্রশ্নটাতে সমস্যা, এতে করে হবে কি পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে আপনার অন্য কিছু দেখার দরকার নাই, আপনি শুধু সেই অংশটা মার্ক করে রাখলেন, হ্যাঁ, এটা এমসিকিউ এর ক্ষেত্রে। আবার যদি নোটের কথা বলি, ধরেন আপনার এইভাবে দেখার সময় হচ্ছে না, আপনি এখানে কি নোট করতে পারেন, যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় মিসিং হয় না বাট ছোট ছোট সূত্র আছে একবার দেখে না গেলে ভুল হতে পারে। যেমন আপনি যদি বলেন ঘড়িতে যখন 8টা বেজে 30 মিনিট তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, ঘড়ি থেকে 2টা 3টা টাইপের প্রশ্ন আসে, আপনি ওই 2-3টা টাইপ হয়তো একটা খাতায় নোট করে রাখেন ছোট করে, যাওয়ার পূর্বে শুধু এটা দেখে যাবেন। ক্যালেন্ডার বিষয়ক কিছু অঙ্ক আছে, হ্যাঁ, যে এতদিন পরে এতদিন হলে এটা কি কি হবে, তারপর অমুক দিন কি বার ছিল, আজ বুধবার হলে 353 দিন পর কি বার হবে, এরকম ক্যালেন্ডারের হয়তো 7টা-8টা বেসিক নিয়ম আছে, আপনি এইটা হয়তো বা একটা একটা করে অঙ্ক দিয়ে একটা সূত্র দিয়ে একটা অঙ্ক করে আপনি নোট করে রাখতে পারেন। আপনি আয়না পানির একেবারে বেসিক কিছু বিষয় আছে, আয়না পানির অঙ্ক পরীক্ষায় মিসিং হয় না,
হ্যাঁ, যে আয়নাতে এটা দেখাবে কেমন, পানিতে দেখাবে কেমন, ঘড়ির সাথে বাস্তবের সময় এতটুকু হলে আয়নাতে কেমন দেখাবে, এরকম কিছু বিষয় আছে। তারপরে যে দিক ও দূরত্বের বিষয়টা আপনি কিভাবে সমাধান করবেন, মানে বেশ কিছু মানে অধ্যায় আছে যেগুলো বেশি না, যে 4টা 5টা বা 3টা 4টা করে নিয়ম আছে। আপনি শুধু 3টা 4টা নিয়মের বিপরীতে একটা করে অঙ্ক করবেন এবং নিয়মটা খাতার মধ্যে নোট করে রাখবেন। তাহলে বড়জোর হয়তো বা এখানে আপনার কয়টা 25টা 30টা 40টা 50টা বড়জোর হতে পারে যে অঙ্ক বা একটা করে সমাধান করে রেখেছেন। পরীক্ষার পূর্বে আপনি শুধু ওই নোটটা দেখে যাবেন, তাহলে কিন্তু আপনার আলাদা করে কিছু হচ্ছে না। কারণ এই যে বললাম যে রিভিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন লিখিত পরীক্ষার ক্ষেত্রে হয় কি যে আমরা প্রচুর পড়াশোনা করি, হ্যাঁ, কিন্তু অনেকে আছে রিভিশন করতে পারে না। যদি আপনি রিভিশন না করতে পারেন, আপনি ধরে রাখেন আপনার পরীক্ষা ভালো হবে না। আপনাকে মোটামুটি একটা রিভিশন কিন্তু করে যেতে হবে, মানে ভালোভাবে রিভিশন করে যেতে হবে। এখন হাতের সময়ের সাথে রিলেট আপনাকে একটা নির্দিষ্ট টার্গেট করতে হবে, যে এই টার্গেটের মধ্যে আমি এই সাবজেক্টগুলো শেষ করব। করার পরে আপনাকে কিন্তু সে রিভিশনও করতে হবে। তো রিভিশন টেকনিকটা হওয়া উচিত কিরকম, আমার মনে হয় যে আপনি প্রথমবার পড়ার সময় যে শুধু শেষ করে গেলেন তা না, প্রথমবার পড়ার সময় আপনি ঠিক করেন যে এরপরে রিভিশন করতে গেলে এই অধ্যায় থেকে আমি মোটামুটি কিভাবে রিভিশন করব। তো এখানে আমি যেমন যে কাজটা করতাম, দেখেন আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে, যখন যে প্রশ্নটা বা যে অধ্যায়টা পড়তাম, পড়ার সাথে সাথেই আমি একবার রিভিশন করার চেষ্টা করতাম, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই করেন না আর কি। হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে এটা করাটা বেটার। কারণ আপনি ধরেন এই মুহূর্তে একটা অধ্যায় পড়লেন, হ্যাঁ, আপনি পড়ে সাথে সাথে যেভাবে মাথার মধ্যে আসে 7 দিন পরে থাকবে না। হ্যাঁ, কিন্তু আপনি একবার পড়ে শুধু রেখে না দিয়ে আপনি ওইটা যদি না দেখে বলার চেষ্টা করেন, আমরা যেটা খুব কম সময় করি, একটা প্রশ্ন আপনি পড়লেন, হ্যাঁ, লিখিত পরীক্ষার একটা প্রশ্ন পড়লেন, এবার আপনি ওটাকে না দেখে বলার চেষ্টা করেন, চোখ বন্ধ করে না দেখে বলার চেষ্টা করেন। আপনি যদি একবার দুইবার মানে এভাবে না দেখে বলার চেষ্টা করেন এবং যদি বলতে পারেন, দেখবেন এইটা আপনার লম্বা সময় পরীক্ষায় মানে মনে থাকবে এবং পরবর্তী রিভিশনের সময় আপনার কাজে আসবে। কিন্তু আপনি যদি রিভিশন সাথে সাথে না করেন, এটা ভুলে যাওয়ার চান্সটা বেশি থাকে। তারপরে আপনি যখন ধরেন এটা সাথে সাথে রিভিশন, হ্যাঁ, আপনি দ্বিতীয়বার যখন রিভিশন করতে আসেন, তখনও কিন্তু আপনার ওই প্রথমবার পড়ার সময় মানে যখন প্রথমবার পড়েছেন তখনই কিন্তু আপনার কিছু জিনিস মার্ক করে রাখা উচিত ছিল, যে আপনি দ্বিতীয়বার পড়তে গেলে কোন কোন বিষয়কে গুরুত্ব দিবেন, কিভাবে পড়বেন। প্রয়োজন আপনি খাতায় একটা অধ্যায় লিখে রাখেন, ওই যে কি পয়েন্টের কথা বলেছি সেই কি পয়েন্টগুলো সাজান। এর পরের বার দেখতে গেলে আপনি ওইটা মানে দেখা যাবে পরের বার আপনার সব মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন ওই যে ওইভাবে সাজানো আছে কি পড়বেন কি বাদ দেবেন দেখে যাবেন, তখন কিন্তু আপনার আরো প্রিসাইজ চলে আসলো। হ্যাঁ, এরপরে লাস্টের দিকে গিয়ে যখন পরীক্ষার আগের দিন রিভিশন দিবেন, তো পরীক্ষার আগের দিন অনেকে কিন্তু খুব মুশকিলে পড়ি কি, যে পরীক্ষার আগের দিন আমি এক্সাক্ট কি কি পড়বো এটা কেউ বুঝতে পারে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই মানে কুলটা পায় না। এই অধ্যায় দেখবো ওই অধ্যায় দেখবো, এটা দেখতে গেলে ওটা বাদ যাচ্ছে, মাথাটা নষ্ট হয়ে যায়, অনেকে কনফিডেন্স হারিয়ে ফেলে। তা আপনার যদি এইভাবে পড়ার সময় সবকিছু যদি এইভাবে সাজানো থাকে, সেটা নোট করেই হোক বা বইয়ে দাগিয়ে হোক বা নিজের মতন করেই হোক সাজিয়ে রাখেন, তখন কিন্তু আলটিমেটলি পরীক্ষার আগের দিন আপনার এই চাপটা হবে না। আপনি জানেন যে আপনার আজকে কোন কোন বিষয়গুলো দেখতে হবে এবং অতটুকু দেখলে আপনার পুরো বইটাই কিন্তু কভার হয়ে যাচ্ছে। সুতরাং পড়ার সময় আপনি প্রথমবার পড়ার সময় দ্বিতীয়বার রিভিশন করার সময় আপনার কি কি বিষয়গুলো দেখবেন সেটাও ঠিক করলেন, এবং এটা করার সময় আপনি আলটিমেটলি ফাইনাল পরীক্ষার সময় হ্যাঁ জাস্ট কোন অংশগুলো দেখা যাচ্ছে আপনার কাছে পুরো বইটা হচ্ছে 600 পৃষ্ঠা 700 পৃষ্ঠা, কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের জন্য আপনার 2-3 পৃষ্ঠার ছোট ছোট কিছু পয়েন্ট করে নোট করা আছে। আপনি জাস্ট ওই অধ্যায়গুলো ওই অংশগুলো উল্টায় গেলেন, তাহলে দেখবেন যে আপনি মানে পরীক্ষা যেভাবে আসুক আপনি সুন্দর উপস্থাপন করতে আসতে পারছেন। তারপর হচ্ছে নিয়মিত লেখার চর্চা করা। হ্যাঁ, এখানে অনেক পয়েন্ট আছে, আমি সবগুলো লিখি নাই, হ্যাঁ, কয়েকটা শুধুমাত্র লিখছি। তো নিয়মিত লেখার চর্চা করা, যে আমরা অনেকেই লিখিত পরীক্ষা দুঃখিত, আমরা অনেকেই যেটা হয় লিখিত পরীক্ষায় মানে লেখা প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে। বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আসলে মানে আস্তে লেখার কোনো সুযোগই নাই। আপনি ওই বাংলা বলেন, ইংরেজি বলেন, গণিত বলেন, শুধু মানসিক দক্ষতাটাই মনে হয় প্রিলিমিনারির মতন যেহেতু বৃত্তঘাট করতে হয়, হ্যাঁ, এমসিকিউ স্টাইলে, এইটাতে মোটামুটি সময়টা পাওয়া যায়। তারপরে প্রশ্ন কঠিন হলে অনেক সময় টাইমে হেরফের হয়, তবে এটাতে মোটামুটি পাওয়া যায়। কিন্তু অন্যান্য যত সাবজেক্ট আছে, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান বলেন, হ্যাঁ, লিখে শেষ করাটা খুবই কষ্টকর হয়ে যায়। আর এখানে আবার একটা বিষয় হচ্ছে যে আপনি সব প্রশ্ন কমন পাবেন না, আনকমন অনেক ইস্যু আসলে মাথার মধ্যে থেকে তথ্য বের করে নিয়ে আসতে আসতে মানে ওইভাবে লেখার সময়টা পাওয়া যায় না। কারণ এখানে আপনার হাত স্থির রাখার কোনো সুযোগ নেই, সবসময় আপনার কলম চলতে হবে, আপনার মাথা থেকে বের করে নিয়ে আসে লিখবেন, এই বিষয়টা আসলে এরকম সুযোগ পাওয়া হয় না। এখন সেখানে যদি আপনার লেখাই হয় খুব স্লো, তাহলে কিন্তু মুশকিলে পড়তে হয়। এই জন্য বাসায় নিয়মিত আপনি লেখার প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, লিখবেন কিভাবে, আপনার এটা আপনার নিজের মতন, তবে কিছু বিষয় ধরতে পারেন। ধরেন আপনি বাসায় নিজে চাইলে মডেল টেস্ট দিতে পারেন, বা কোনো একটা প্রশ্নের জন্য এতটুকু সময় আপনি অতটুকু সময়ের মধ্যে লিখতে পারছেন কিনা সেটা একটা বিষয়। তারপরে আপনি মানে দেখা গেল একটা অনুবাদ চর্চা করলেন, হ্যাঁ, অনুবাদটা করতে আপনার কতক্ষণ সময় লাগলো, প্রথম দিন একটু ভেবে চেষ্টা করলেন, দ্বিতীয় দিন চেষ্টা করলেন, আপনি নিজে নিজেকে মার্কিং করেন। হ্যাঁ, তারপরে
বড় একটা প্রশ্ন বা একটা রচনা হয়তো আপনি চাইলে একদিন হুট করে লিখে ফেলতে পারেন। হ্যাঁ, আবার এখানে কিছু বিষয় আছে যে আপনাকে মানে এই যে কমন পয়েন্ট আউট শুধুমাত্র একটা টপিকের জন্য বলি নাই, আপনি যখন বাংলাদেশ বিষয়গুলি পড়বেন, হ্যাঁ বাংলাদেশ বিষয়গুলি পড়বেন, আপনি যখন বাংলা পড়বেন এবং ইংলিশ পড়বেন, এগুলোর মধ্যে বেশ কিছু জায়গায় দেখবেন যেমন এগুলো কম বেশি রচনার যে অংশগুলো সেটা আপনি কিন্তু সুন্দরভাবে সাজাতে পারেন। কিভাবে সাজাতে পারেন? বাংলাদেশ বিষয়গুলির বেশ কিছু অধ্যায় আছে যেগুলো এক একটা রচনার কাজ করে। তো আপনি ওই অধ্যায়গুলোর সাথে বাংলা রচনা, ইংরেজি রচনা সবগুলোকে যেগুলো মিল আছে এরকম 7-8টা রচনা দেখবেন আপনি অনায়াসে মিল করতে পারবেন। এগুলো একত্রে করে প্রস্তুতি নেন, তাহলে এখানকার আপনার কয়েকটা অধ্যায় পড়া হয়ে গেল, বাংলা রচনা পড়া হয়ে গেল, ইংরেজি রচনাও পড়া হয়ে গেল। এখন রচনা আমরা এই বয়সে অনেকে মুখস্থ করি। আমার মনে হয় রচনাটা আসলে মানে মুখস্থ করার দরকার হয় না। রচনা কিন্তু এই বয়সে আসলে মুখস্থ যদি আপনি পড়ে, আপনি কি করতে পারেন নিজের মতন করে পড়ে যান, সাজায় যান, কিন্তু হুবহু রচনা মুখস্থ করার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই এবং এটার আলটিমেট রেজাল্ট হচ্ছে খুব ভালো হবে আমার মনে হয় না। বরং মানে টিচাররা কিন্তু দেখলে, আমার ধারণা যে টিচাররা দেখলেই বুঝতে পারেন যে কোনটা বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে আর কোনটা নিজের ক্রিয়েটিভিটি দেখে লেখা হয়েছে। হ্যাঁ, তো আপনি মোটামুটি কি করতে পারেন, আপনি সাজিয়ে নিয়ে যান ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত আপনি কোন কোন পয়েন্ট গুলো রাখবেন। হ্যাঁ, আর আপনি যখন এইভাবে ফরম্যাট দাঁড় করাবেন, যে এইভাবে নিজের মতন করে সাজাবেন, পরীক্ষায় যে কোনো আনকমন রচনা আসুক আপনি লিখে আসতে পারবেন। কিন্তু যারা ওই মুখস্থ বিদ্যার মতন বা যারা শুধুমাত্র ওইভাবে পড়ে গেছেন তারা দেখবেন খুব ভালো একটা মানে আনকমন রচনা আসলে লিখতে পারবে না। তা আপনি কি করবেন, আপনি ভূমিকা উপসংহারের মাঝখানে ভূমিকা লিখলেন, আমি বোঝা মানে এমনি নিজের মতন করে বলছি, ধরেন আপনি ভূমিকা লিখলেন, ওইটার প্রেক্ষাপটটা লিখলেন, ওইটার কি সংজ্ঞা দিলেন, আপনি ওইটার ইতিহাস থাকলে সেটা দিলেন, ওইটার গুরুত্ব দিলেন, প্রয়োজনীয়তা দিলেন, ওইটার যদি কোনো সমস্যা হয় সমস্যার কারণগুলো দিলেন, ফলাফল দিলেন, হ্যাঁ তারপরে আর্থসামাজিক, সামাজিক, রাজনৈতিক এরকম যে প্রেক্ষাপটগুলো আছে সেটা দিলেন, বাংলাদেশের ওই যেগুলো একটু আগে বললাম ওই ধরনের কিছু ইস্যু আসলো, বাংলাদেশের প্রেক্ষাপটের গুরুত্ব কি, আন্তর্জাতিক প্রেক্ষাপটের গুরুত্ব কি, বা এটা সমাধান কিভাবে করা যেতে পারে। এটা এক একটা রচনার জন্য এক এক রকম হবে আর কি। তো আপনি যখন এইভাবে পয়েন্টগুলো ঠিক করে নিলেন, ফার্স্টে আপনি কি পুরোটার একটা কি সামারি দাঁড় করা মানে একটা খসড়ার মতন দাঁড় করালেন যে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত আমার এই রচনার এই বিষয়গুলো থাকবে। এরপরে কোন রচনা মানে রচনাটা আপনি শুরু করবেন কিভাবে, শেষ করবেন কিভাবে, কোন পয়েন্টের আন্ডারে কোন জাতীয় বিষয়গুলো রাখবেন, আপনি যে একটা উক্তি লিখবেন, হ্যাঁ কোন একটা বিখ্যাত ব্যক্তির উক্তি বা কোন একটা কোটেশন দিবেন, সেটা কোন পয়েন্টের আন্ডারে দিবেন, আপনি একটা ছক উপস্থাপন করবেন বা একটা চার্ট দিবেন, একটা ডাটা দিবেন, সেটা কোন পয়েন্টের আন্ডারে দিবেন, হ্যাঁ এবং সেটা আপনি মানে কিভাবে কোথায় লিখবেন, কোন অংশে লিখবেন, হ্যাঁ এইটা যদি আপনি মোটামুটি ঠিক করে রাখা থাকে এবং এরকম যদি একটা ফরম্যাট দেওয়া হয় প্রত্যেকটার ক্ষেত্রে, আপনার আলাদা করে এভাবে প্রস্তুতি নিতে হবে না। আপনার বাংলাদেশ বিষয়গুলির চ্যাপ্টার গুলো শেষ হয়ে যাবে, বাংলা রচনা শেষ হয়ে যাবে, ইংরেজি রচনা শেষ হয়ে যাবে, আলাদা করে হয়তো বা কিছু পড়া লাগতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে রচনার এখানে আপনি রচনার জন্য দেখা যাচ্ছে রচনার জন্য আপনি মানে কি ওখানে 8, 10, 12 পৃষ্ঠা বইয়ের মধ্যে লেখা আছে বা 5-6 পৃষ্ঠা লেখা আছে, বইয়ের 5-6 পৃষ্ঠা মানে তো লিখতে গেলে অনেক কিছু। হ্যাঁ, আপনি 5-6 পৃষ্ঠা তো কিন্তু পুরোপুরি আপনার পড়েন, কিন্তু পরে আপনি নিজের মতন করে 2-3 পৃষ্ঠার মধ্যে জাস্ট খাতায় লিখে লিখে যে এখানে ভূমিকায় আমি এখানে হয়তো প্রথমে শুরুতে একটা বিখ্যাত একটা উক্তি দিয়ে দিব, এরপরে হচ্ছে পটভূমিতে আমি হয়তো কি করবো একটা এরকম চিত্র বা এরকম কিছু একটা এঁকে দিব, এরপরে হয়তো মানে রচনা যদি প্রাসঙ্গিক হয় সেক্ষেত্রে দিবেন, যদি না হয় দেওয়ার দরকার নেই। বাংলাদেশ বিষয়গুলি প্রশ্ন হলে আপনি প্রাসঙ্গিক ভাবে দিতেই পারেন। হ্যাঁ, এখানে আমি হয়তো একটা টেবিল বা একটা পাই চার্ট বা এরকম একটা গ্রাফ আমি দেখাই দিব। হ্যাঁ, তারপরে অমুক জায়গায় গিয়ে আমি হয়তো বা কোন একটা জায়গা থেকে কোন একটা কোটেশন বা উক্তি আমি এখান থেকে দিয়ে দিব, এখানে কোন একটা কবিতার লাইন আমি ব্যবহার করে দিব, বিভিন্ন রেফারেন্স ইউজ করা যেতে পারে। হ্যাঁ, মানে বিভিন্ন মানে প্রাসঙ্গিক যে বিষয়গুলো যেগুলো খাতার মানে সৌন্দর্য বৃদ্ধি করবে এবং লেখার মানকে বৃদ্ধি করবে, আপনি কিন্তু সেগুলো উপস্থাপন করতে পারেন। তো ওই বিষয়গুলো আপনি নিয়ে আসতে পারেন। তো এটা কোথায় ছিলাম আমরা, লেখার চর্চা। তো এটা বললাম যে আপনি ওই যে বাসায় যে রচনার কথা আসলো রচনায় চলে গেছে আর কি, কারণ আমি আসলে সব পয়েন্ট এখানে উল্লেখ করি নাই, এরকম অনেক পয়েন্ট আছে যেটা আমরা আস্তে আস্তে সবকিছু উল্লেখ করব। তো আপনি যদি নিয়মিত লেখার চর্চা না করেন, বিশেষ করে যারা লেখায় স্লো, হ্যাঁ তো আপনি কিন্তু আলটিমেটলি একটা মুশকিলে পড়ে যেতে পারেন। এই জন্য যারা লেখায় স্লো তারা প্রতিদিনই বাসায় কিছু না কিছু লিখবেন। হ্যাঁ, আর পরীক্ষায় হুট করে যে আপনি লিখে আসতে পারবেন এটা কিন্তু হয় না, কারণ আপনার যদি লেখার প্র্যাকটিস না থাকে আপনি আনকমন বিষয় পড়লে আর আপনি বেশি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আপনি যে কোনো একটা বিষয় পড়ে লেখার চেষ্টা করবেন, মানে পারা জিনিস আপনি কতটুকু সময়ের মধ্যে লিখতেছেন, হুট করে আনকমন একটা টপিক সেটার উপর আপনি লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা আপনি কতক্ষণে লিখতে পারতেছেন, একবারে ঝাড়া মুখস্থ আছে আমরা যেটা বলি, ধরেন আমার সোনার বাংলা, হ্যাঁ এটার জন্য আপনার কতটুকু লিখতে হচ্ছে, আপনি একটা পৃষ্ঠা লিখতে আপনার কতটুকু সময় লাগতেছে, একটা প্রশ্ন লিখতে আপনার কতটুকু সময় লাগতেছে, এই বিষয়গুলো বাসায় একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে পরীক্ষা দেয়া। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার বিষয়টা হচ্ছে যেখানে অনেকে বিষয় জিজ্ঞাসা করেন ভাই আমরা শুরু থেকে কি কোনো পরীক্ষা বেসে ভর্তি হবো কিনা, কোনো পরীক্ষা দিব কিনা। হ্যাঁ, এখন এটা আসলে এক একজনের কাছে এক এক রকম। কেউ কেউ পড়াশোনাটা করেন কিভাবে, সিলেবাসটা দেখেন, প্রশ্নটা দেখেন, দেখার পরে মনে হয় না এখানে আমি নিজের মতন করে আমি নিজেই পড়ে ফেলতে পারবো, আমার কোথাও মানে যেমন আমাদের কাছে অনেকে বলেছেন যে শুরু করার কথা, দেখেন এটা কিন্তু শুরু করতে হবে নট নেসেসারি। আপনি যদি নিজে থেকে সব বুঝে ফেলতে পারেন, সবকিছু নিজেই জাস্টিফিকেশন করতে পারেন, আপনি যদি মনে করেন যে আমার স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট এবং কিভাবে প্রস্তুতি সব বুঝে গেছি, তাহলে তো আপনার পড়ার দরকার নেই।
হ্যাঁ, তো পরীক্ষা আপনি দিবেন কিনা এটা বিভিন্ন মানে অ্যাঙ্গেল থেকে আসে। যেমন হচ্ছে আপনার অনেকেই আছেন কি যেভাবে কোর্সে গিয়ে বা কোনো একটা ভর্তি ক্লাস করতে ভালো লাগে না, কিন্তু কোনো পরীক্ষা বেসে নিয়মিত পরীক্ষা দিয়ে থাকলে আপনার এই যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম, সমস্যাগুলো দূর হয়, লেখাটা প্র্যাকটিস হয়, আপনি প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পান। হ্যাঁ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাসায় আপনার পড়ালেখা হয় না, কোনো একটা পরীক্ষা ব্যাচের সাথে থাকলে ওখানে যেটা পড়া যাচ্ছে প্রতিদিন পড়ে যাচ্ছেন, দেখে আসতেছেন, আপনার সিলেবাসটাও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য অনেকে পরীক্ষা দেন। অনেকে মনে করেন না এখন পরীক্ষা দিব না, আগে সিলেবাসটা পুরোটা শেষ করে নেই, দেন ফাইনালি কিছু মডেল টেস্ট টাইপের পরীক্ষা হবে, সাবজেক্ট ভিত্তিক বা একটা সিলেবাস ভাগ করে দিয়ে পরীক্ষা হবে, তখন আমি পরীক্ষা দেবো। আপনি তখন পরীক্ষা দিতে পারেন, মানে এটা আপনাকে আলটিমেটলি নিজেই ঠিক করতে হবে যে আপনি কোন স্টেজে আছেন, সেটার উপর বেসিস করে আপনি পরীক্ষা দিতে পারেন। হ্যাঁ, তবে শেষ মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যার যেরকমই হোক কিছু পরীক্ষা দিয়ে যেতে পারলে ভালো। যদিও আমি আলটিমেটলি কোনো পরীক্ষা বা কিছুই করতে পারি নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো। এখন অনেকেই দেখেন এখানে আমি যে কথাগুলো বলছি এটা মোটামুটি আমার ধারণা। হ্যাঁ, এখন আমি যাদের সাথে নিয়ে আপনাদেরকে পড়ানোর কথা, হ্যাঁ, পড়াচ্ছি, তো এখানে যেমন আমি তুলনামূলক কম পড়াশোনা করেছি, কিন্তু এখানে এরকমও আছেন যিনি পড়ালেখা করে বলেছেন যে এর চেয়ে বেশি পড়ালেখা করা সম্ভব না। তো ওনার ধ্যান ধারণা হয়তো আমার সাথে পুরোপুরি মিলবে না, যদিও বা মৌলিক বা বেসিক কনসেপ্ট গুলো একই রকম, কিন্তু উনি কিন্তু আপনাকে আরো খুব সুন্দরভাবে হয়তো বুঝাই দিতে পারবেন। হ্যাঁ, এই জন্যই মূলত মানে আমি ভেবেছিলাম যে আমি নিজে যদি রান করি তাহলে হবে কি যে আমি শুধুমাত্র যেভাবে প্রস্তুতি নিয়েছি সেইগুলো আপনাকে শেয়ার করলাম, কিন্তু উনাদের পারসেপশন গুলো কিন্তু কিছুটা আলাদা হতে পারে, আলাদা না হয়তো বা তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারেন। এই জন্য সবকিছুর সংমিশ্রণ যাতে থাকে সেটা নিয়েই কিন্তু আমাদের এইভাবে প্রস্তুতিটা বা আমাদের মানে আপনাদেরকে দেওয়ার জন্য যে আমাদের মানে কি বলা যেতে পারে যে আমরা যে একটা উদ্যোগ গ্রহণ করেছি সেই উদ্যোগটা গ্রহণ করা। হ্যাঁ, এখন যদি বিষয়ভিত্তিক প্রস্তুতির কথা বলি, আচ্ছা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে একটু জানান যারা যুক্ত আছেন, হ্যাঁ, যে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা। হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, হ্যাঁ, তাহলে আমাকে একটু প্রশ্ন করতে পারেন। অনেকেই দেখেন এখানে ওই যে ইয়ের প্রশ্নগুলো জিজ্ঞাসা করছেন, এটা আমার মনে হয় এইগুলো আমরা আজকে আলোচনা করছি হচ্ছে লিখিত প্রস্তুতির দিক নির্দেশনা, আপনি কি কি করলে ভালো করতে পারেন, কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে পারেন, কিভাবে প্রস্তুতি নিতে পারেন, এইগুলা নিয়ে এখানে অনেকে ওই যে ওই বিষয়গুলো জানতে চাচ্ছেন, মানে এগুলাতে দেখি স্টুডেন্টদের আগ্রহটা বেশি যে ভাইয়া 200 মার্কের ওই যে বোধ ক্যাডারে কত মার্কের পরীক্ষা দিতে হবে, এটা করতে হবে, এগুলো নিয়ে আমরা অন্যদিন আলোচনা করি। যারা লিখিত প্রস্তুতি নিচ্ছেন বা যারা মানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা কিন্তু বিষয়গুলো অলরেডি জানেন। যারা হয়তো প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন, লিখিত প্রস্তুতি এখন অংশ নেন না, অনেক পরে নেবেন, এখন থেকে জানার আগ্রহ, তারা এই প্রশ্নগুলো বেশি করছেন। তো আমরা তাদের জন্য প্রয়োজনে ভাই আলাদা সেশন রাখবো। আজকে মূলত যারা লিখিততে ভালো করতে চাচ্ছেন বা সামনে লিখিত পরীক্ষা দিবেন, হ্যাঁ, তাদের জন্য যে বিষয়গুলো না বললে না সেইগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, এখন আমরা যদি বিষয়ভিত্তিক আলোচনার কথা বলি, এটা আসলে একটা ক্লাস তো শেষ করা যায় না, কারণ একটা সাবজেক্টের জন্য আমরা সময় রেখেছি 4 দিন 5 দিন বা 3টা ক্লাস 4টা ক্লাস, যেটার জন্য যতটুকু প্রয়োজন হয়। এখানে অনেকেই যে বিষয়টা জানতে চেয়েছেন যে ভাইয়া গাইডলাইন কোর্স বুঝলাম, 1 মাসে তো লিখিত প্রস্তুতি কখনোই সম্ভব না। ভাই 1 মাসে লিখিত প্রস্তুতি কেউই নিয়ে শেষ করতে পারবে না হয়তো বা, মানে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে চাইলে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমরা আসলে আপনাদেরকে তো সাবজেক্ট ভিত্তিক সব পড়াই দিচ্ছি এরকম কিছু না, কিন্তু ওইটা পড়তে গেলে আপনি কিভাবে পড়বেন, গোছাবেন কিভাবে, খাতায় উপস্থাপন করবেন কিভাবে, উপস্থাপন করতে গেলে আপনি এখানে কোন কোন বিষয়গুলোকে রাখবেন, প্রশ্নের শুরুটা শুরু করবেন কিভাবে, শেষটা করবেন কিভাবে, হ্যাঁ, আপনি কোথায় মানে নীলকালি ইউজ করবেন, হ্যাঁ, আপনি এখানে ডাটা চার্ট এগুলো ব্যবহার করবেন কি করবেন না, করলেও সেটা কিভাবে করবেন, একটা অধ্যায়কে আপনি সাজাবেন কিভাবে, কমন কি পয়েন্টগুলো রেডি করবেন কিভাবে, এই বিষয়গুলো যদি আমি দেখে দিতে পারি, আমরা যদি উপস্থাপন করতে পারি, দেন কিন্তু আপনি নিজে থেকেই মানে ইজিলি নিজের মতন করে সাজিয়ে নিতে পারবেন। আর যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করে রিটেন প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে আমাদের কিন্তু বেসিক কোনো পার্থক্য নাই। হয়তোবা আমরা বিষয়গুলো জেনে বুঝে এসে শেয়ার করে মানে পার করে এসেছি, হয়তো আমাদের এই বিষয়ে একটা অভিজ্ঞতা আছে, আর যারা নতুন তারা হয়তোবা প্রথম দিকে বুঝে উঠতে পারছেন না যে আসলে কি করা উচিত, কিন্তু বিষয়টা কিন্তু একবার ক্যাপচার করে ফেলতে পারলে তাদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এখন দেখেন বাংলা, আমি জাস্ট একদম বেসিক অংশগুলো বলবো। যদি আপনাদের ইতিপূর্বে অলরেডি লিখিত পরীক্ষার সিলেবাস বা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে, হ্যাঁ, তাহলে ভালো বুঝবেন। বাংলাতে দেখেন আমার কাছে মনে হয়েছে বাংলাতে পড়ার মতন একেবারে যদি অংশ বলেন, একটা হচ্ছে বাংলা সাহিত্যের অংশ, ব্যাকরণের অংশ খুব বেশি না, স্পেসিফিক কয়েকটা জায়গা থেকে প্রশ্ন হয়। তারপরও সিলেবাসের বাকি যেগুলো আমরা গুরুত্ব দিই না, এখন আমার মনে হয় পড়ে যাওয়া উচিত, কারণ প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কারণ যে টপিকগুলোতে কখনোই প্রশ্ন করা না হতে পারে কিন্তু। হ্যাঁ, আরেকটা হচ্ছে সাহিত্য প্রিলিমিনারি যে পড়াশোনা আছে সেটা থেকে কিছু কিছু জায়গায় বেশ মিল আছে, কিছু জায়গায় আপনাকে হয়তো এক্সট্রা করে একটু ইফোর্ট দিতে হবে আর কি। হ্যাঁ, যে বিখ্যাত লেখকের বিখ্যাত কিছু সাহিত্যকর্ম আছে সেগুলোর আদ্যপান্ত হয়তো আপনাকে একটু জেনে যেতে হবে, মানে সারাংশ বা সারমর্মটা আপনাকে একটু জেনে যেতে হবে। এভাবে আর লিখারও কিছু কৌশল আছে, আপনি কিভাবে অ্যান্সার করতে পারেন, কোনগুলো শুধু টু দি পয়েন্ট অ্যান্সার করবেন, কোনগুলো একটু ব্যাখ্যামূলক অ্যান্সার করবেন। হ্যাঁ, এটা গেল হচ্ছে
বাংলার ক্ষেত্রে সাহিত্য বাংলায় কিন্তু একটা ভালো মার্কস তোলার জায়গা কারণ ব্যাকরণে যে 30 মার্কস, যারা ভালোভাবে লিখে আসতে পারেন টু দি পয়েন্ট 30-এর মধ্যে 28, 29, 30 কিন্তু পান। তারপরে আর সাহিত্য মোটামুটি ভালো মার্কস পাওয়া যায়, কারণ এখানে বেশ কিছু এখন এরকম প্রশ্ন থাকে যে 3টা নাটকের নাম লিখুন, অমুক 3টা নাম লিখুন, তো এটাতে মার্কস কাটার তো কোনো সুযোগ নাই। যেটা হয়তো বলুন আলোচনা করুন, সেখানে হয়তো আপনি 3-এর মধ্যে আপনি 2 পেতে পারেন, হ্যাঁ 1 পেতে পারেন লেখার ইয়ের উপর বেসিস করে। আর ব্যাকরণ গেল, এখানে যেমন অন্যান্য বিষয়গুলোকে কেউ গুরুত্ব দেয় না, আমার কাছে মনে হয়েছে অন্তত পক্ষে আপনার একবারে গুরুত্ব না দেওয়া উচিত না। আপনি বেশি সময় ব্যয় করতে হবে এরকম না, এগুলো সম্পর্কে আপনি অলরেডি জানেন। যেমন আপনার যদি সংলাপের কথা বলা হয়, হ্যাঁ কাল্পনিক সংলাপ আপনি জানেন, কিন্তু তারপরেও লেখার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু মেনটেন করা উচিত। আপনি শুধুমাত্র ওই ছোটবেলার মতন লিখে গেলেন, হাই বন্ধু কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, হ্যাঁ গুড মর্নিং, এরকম যে আমরা শুধু লিখি, এইরকম শুধু লেখার মধ্যে এরকম না। হ্যাঁ ওখানে একজন ব্যক্তি প্রশ্ন করছেন, আরেকজন উত্তর দিচ্ছেন, তিনিও মানে আলোচনায় আছেন, এবং মানে বাস্তবিক অর্থে দুজন ব্যক্তি কথা বললে সেটা কিরকম হতে পারে, শুধু একজনই কথা বলতে চাচ্ছেন তা না, হ্যাঁ তিনিও কিছু যুক্ত করছেন, হ্যাঁ তারপরে সম্বোধনটা কিরকম হবে, প্রশ্নের গভীরতায় ঢুকবেন কিভাবে, চেষ্টা করবেন কিভাবে, প্রেক্ষাপট বা কোন একটা মানে কোন একটা প্রেক্ষাপট নিয়ে চলে আসবেন কিভাবে, এরকমও কিন্তু কিছু ইস্যু আছে। তো এটা যদি আপনি একবার প্র্যাকটিস না করে স্টেজে গিয়ে মেরে দিতে চান, তখন দেখা যাচ্ছে লিখতে পারবেন কিন্তু লেখার মানটা হয়তো বা ভালো হবে না। তারপরে পত্র পত্রিকার কিছু না হলে আপনার কিছু ফরম্যাট কিন্তু দেখে যেতে হবে। তারপরে ভাব সম্প্রসারণ অনেকেই লিখবেন কিন্তু সবার লেখার মানটা ভালো হবে না, এবং ভাব সম্প্রসারণের মধ্যে দেখবেন যে কিছু কমন ভাব সম্প্রসারণের কিছু কথা থাকে, যে এই টাইপের ভাব সম্প্রসারণ আসলে আমি লেখাটাকে এই দিকে নিয়ে যাবো, সেদিকে কমন কিছু অংশ যদি আপনি ধরে ফেলতে পারেন, তখন আপনার লেখার মানটা কিন্তু অনেক ভালো হবে। তো এইটা। তারপরে যদি আপনি এখানে রচনার কথা বলেন, রচনার কথা অলরেডি বলেছি। তারপরে গ্রন্থ সমালোচনা নামে একটা অংশ আছে। গ্রন্থ সমালোচনা বলতে আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। গ্রন্থ আমরা কি করি, যে গ্রন্থের উপজীব্য বিষয়টা কি সেটা শুধু জেনে যাই, শুধু এটা কিন্তু গ্রন্থ সমালোচনা না। গ্রন্থ সমালোচনা করতে গেলে এখানে অনেকগুলো ইস্যু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি প্রথম দিকে ওই যে গ্রন্থের নাম, তারপরে গ্রন্থ প্রকাশিত হয়েছে কত সালে, লেখকের নাম, কিছু তথ্য আপনি নীলকালিতে উপস্থাপন করতে পারেন যদি কমন আসে। হ্যাঁ তো আপনি তো কিছু পড়ে যাবেন, তার মধ্যে থাকলে তো খুবই ভালো, না আসলেও অন্তত লেখকের নাম আর ইয়ের অংশটা দিয়ে আসলেন, বইয়ের নামটা দিলেন। তারপরে আপনার ওই ভূমিকায় আপনি কি ধরনের লিখবেন, আপনার লেখার মধ্যে ঢুকবেন কিভাবে, চরিত্রকে বিশ্লেষণ করতে হবে, উপজীব্য বিষয়টা কি, এটার সাথে অন্য কিছুর কোন তুলনা আছে কিনা, হ্যাঁ তারপরে এটার পটভূমিটা কি, এরকম আরো বেশ কিছু অংশ আছে। হ্যাঁ সবগুলো এই মুহূর্তে আমার মাথায় নাই, এরকম 8-10টা প্রেক্ষাপট থেকে আপনি এটা তুলনা বা সমালোচনা করতে পারেন, তখন এটা হবে আপনার গ্রন্থ সমালোচনা। কিন্তু আপনি গ্রন্থের কাহিনী লিখে দিয়ে আসলেন, তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না। তারপর এটা গেল ধরেন বাংলার, আমি এক নজরে শুধু বলে যাচ্ছি। ইংলিশের ক্ষেত্রে আপনি প্যাসেজটা, যে প্রথমে যে প্যাসেজটা আসে, হ্যাঁ তো এখানে প্যাসেজটা অনেকে মিনিংই বুঝতে পারেন না, তারপরে প্যাসেজটা সলভ করার কিন্তু বেশ কিছু ওয়ে আছে। হ্যাঁ আপনি যেমন আমরা শুরুতে কি করি, প্যাসেজটা পড়ি, আপনি প্যাসেজটা সরাসরি না পড়ে আপনি যদি শুরুতে একটা কাজ করতে পারেন, আপনি যদি ওই যে 10টা প্রশ্ন থাকে, হ্যাঁ এখন লাস্ট বিসিএস এ কয়টা ছিল আমার মনে নাই, যে 5টা 10টা যে কয়টা হোক যে প্রশ্ন থাকে, আপনি প্রশ্নগুলো একবার থেকে 2বার পড়ে যেতে পারেন। পড়ার পরে যখন আপনি প্যাসেজে যাবেন, আপনার মাথায় কিন্তু অলরেডি আছে কোন প্রশ্নটা পরীক্ষায় কোন প্রশ্নটা এসেছে, হ্যাঁ এর একটু আগে পড়ে এসেছে। আপনি পড়ার সময় কিন্তু ওই টাইপের কথা লিখে আপনি ছোট্ট করে একটু দাগ দিয়ে ফেলতে পারেন, মার্ক করে নিলেন। তাতে করে হলো কি, আপনি অলরেডি যে প্রশ্নটা পড়ে এসেছেন, এখন কিন্তু আপনি জানতেছেন যে এটার উত্তর এইখানে এটা হতে পারে, হ্যাঁ এটা হচ্ছে এই প্যারায় এই প্রশ্নের উত্তরটা লেখা আছে। কিন্তু আপনি পুরো প্যাসেজটা পড়লেন, আবার প্রশ্নে গেলেন, প্রশ্ন করার পরে কিন্তু আপনার আবার প্যাসেজে আসতে হবে, আপনার অনেকটা সময় নষ্ট হচ্ছে। বাট প্রথমবার প্রশ্ন করে আপনি যখন আসবেন, তখন কি আপনার মাথার মধ্যে আছে যে এই প্রশ্নটা অলরেডি আমি পড়ে এসেছি। তারপরে ধরেন এখানে সিনোনিম থাকে, অ্যান্টোনিম থাকে, অনেক সময় আমরা সিনোনিম অ্যান্টোনিম বুঝতে পারি না, কিন্তু ওইটা দিয়ে বাক্য রচনা করতে হয়, পাশাপাশি কোনো সিনোনিম লিখতে হয়। অনেক সময় সিনোনিম অ্যান্টোনিম না জেনে আপনি বাক্য রচনা করতে পারবেন। হ্যাঁ কিভাবে হতে পারে, যে ওই যে বাক্যটা ওই প্যাসেজের মধ্যে ওই শব্দটা যে অর্থ মিন করছে, পুরো বাক্যটা পড়লে কিন্তু অনেক সময় বোঝা যায় যেটা এই মিনিংটা হচ্ছে এরকম হতে পারে। তো আপনি ওই কাছাকাছি কোনো ওয়ার্ড জানলে সেটা লিখে দেন, অথবা দেখা যাচ্ছে একটা বাক্য রচনা করতে বলেছে, আপনি ওই রকমই একটা বাক্য কিন্তু অন্য প্রেক্ষাপটে কিন্তু ওরকম একটা বাক্য আপনি লিখে আসতে পারবেন, কারণ হুবহু কোনো বাক্য আপনি এখানে কপি করতে পারবেন না। হ্যাঁ কিন্তু আপনি ওই ধারারই, ধরেন কোনো একটা সমস্যা নিয়ে কথা বলা হয়েছে, হ্যাঁ ওখানে হয়তো বাল্য বিবাহ নিয়ে কথা বলা হয়েছে, একটা বাক্য লেখা আছে, আপনি বাল্য বিবাহের জায়গায় হয়তো আপনি অন্য কোনো সামাজিক একটা প্রেক্ষাপট দিয়ে দিলেন, দুর্নীতি টাইপের কিছু একটা দিয়ে ওই বাক্যটাকে কমপ্লিট করে দিলেন, মূল শব্দটা এখানে থেকে গেল। হ্যাঁ ছোট ছোট কিছু ট্রিক্স আছে, আপনি এগুলো অবলম্বন করতে পারেন। তারপরে সামারি লিখলে আপনি সামারিটা কিভাবে লিখতে পারেন লিখবেন। তারপর লেটার টু দ্য এডিটোরিয়াল একটা ফরম্যাট আছে, হ্যাঁ মানে এটা তো আসলে লিখবেন নিজের মতন করে, তারপর একটা ফরম্যাট আপনি অনুসরণ করতে পারেন। হ্যাঁ তারপরে বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্টলি যদি অনুবাদের কথা বলি, কারণ অনুবাদ করতে গেলেই মোটামুটি অনুবাদ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার বাকি সবকিছু কভার হয়ে যাবে। তো অনুবাদ করতে গেলে আমরা অনেকে কি করি, যে অনুবাদের বিষয়টা, হ্যাঁ এটা রেকর্ড থাকবে ভাইয়া ক্লাস। অনুবাদে আমরা যেটা করি, যে অনেকেই বলি যে খুব ভালো অনুবাদ লিখে দিয়ে আসছি, হ্যাঁ খুব ভালো হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, আমি অনেক মার্কস পাবো, অনেকে বলি, হ্যাঁ কিন্তু তারপরেও পরীক্ষায় ভালো মার্কস পাই না। কেন? কারণ
কিছু ছোট ছোট বিষয় আছে যে প্রথম ক্লাসের শুরুর দিকেই বলেছি, আমরা এগুলো মাথায় রাখি না। কিন্তু আপনার এখানে ভাবানুবাদ করতে বলা হয়েছে, আক্ষরিক অনুবাদ না। আপনার ওয়ার্ড টু ওয়ার্ড প্রত্যেকটা মানে ওয়ার্ড মিনিং করতে হবে এরকম কিছু না। আপনি ভাবানুবাদটা ফুটিয়ে তুলতে পারলেই হবে, এবং এর সাথে আপনি প্রাসঙ্গিক যদি কিছু বিষয় মাথায় রাখতে পারেন। কি বাবা আসবো, আর তো 2 মিনিট 5 মিনিট 5টা মিনিট একটু ক্লাসটা শেষ করি। ওই তোমার মামার কাছে যাও বাবা, 5 মিনিট খালি ক্লাসটা শেষ করে আসি। আচ্ছা, তারপরে আমরা আগে খেলবো। আচ্ছা আচ্ছা, ওই বাবা আমার তাহলে কিন্তু ওই বিষয়গুলো আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ, ওই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে পারি, দেখবেন আপনি যদি লেখার মানটা মানে আপনার মোটামুটি টাইপের, আপনি খুব বেশি ভালো ভোকাবুলারি ইউজ করতে পারেন, ওয়ার্ড মিনিং ইউজ করতে পারেন, কিন্তু ওই ছোট ছোট বিষয়গুলো আপনি ভুল করেন নাই, আপনি মার্কসটা বেশি পাবেন। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে একজন অনেক ভালো ভালো ওয়ার্ড লিখে আসছেন, এটা করছেন সেটা করছেন, মানে ওনার উপস্থাপনা সবই সুন্দর আছে, কিন্তু তিনি টেন্সের ভুল করছেন 2টা, স্পেলিং ভুল করছেন 3টা, তিনি ভয়েসের ভুল করছেন এক জায়গায়, তিনি হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক করছেন 4-5 জায়গায়। হ্যাঁ, তো আলটিমেটলি তিনি কিন্তু মার্কস পাচ্ছেন না। কিন্তু আপনি যদি মানে ওই বিষয়গুলো ঠিক রাখছেন, হ্যাঁ, কিন্তু আপনার লেখার মান হয়তো ওয়ার্ড বা এরকম ভাবে, তার থেকে অন্তত আপনি 4-5 মান বেশি পাবেন। হ্যাঁ, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, 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 আচ্ছা। বাবা আরেকটু, হ্যাঁ। আচ্ছা, গণিত। হ্যাঁ, গণিতের ক্ষেত্রে এটা আসলে নিয়মিত চর্চার বিষয়। হ্যাঁ, তবে এখানে বেশ কিছু টাইপ আছে, টাইপটা যদি আপনি ধরতে পারেন, এই টাইপগুলো নিয়মিত প্র্যাকটিস করেন, হ্যাঁ, বিশেষ করে কোন টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে, আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিবেন, কোনভাবে প্রশ্ন হতে পারে, এগুলো যদি একটু দেখেন, হ্যাঁ, এটা নিয়মিত চর্চা করলে এটা খুব ভালো একটা মার্কস তোলা সম্ভব। তবে যারা এর আগে গণিত মানে খুব একটা ভালো পারেন নাই, তাদের কিন্তু নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। মানসিক দক্ষতার ক্ষেত্রে প্রিলি এবং লিখিত প্রশ্নগুলো সমাধান করে গেলেই হয়। হ্যাঁ, এখান থেকে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবেন। তবে পরীক্ষার আগে পূর্বে আপনি যে কিছু ছোট ছোট নোট করে রাখতে পারেন, যাতে পরীক্ষার আগে আপনি জাস্ট ওইটা একবার দেখে যেতে পারেন। বাংলাদেশ বিষয়গুলি নিয়ে তো বলেছি। হ্যাঁ, বাংলাদেশ বিষয়গুলি কিছু আপনি বাংলা ইংরেজি রচনার সাথে মিল করে পড়তে পারেন। হ্যাঁ, তারপর প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় কিছু কি পয়েন্ট দাঁড় করাবেন, তারপর ওভারঅল সবকিছু পড়ার মধ্যে একটা কমন কি পয়েন্ট নিয়ে আসবেন, সাম্প্রতিক ইস্যুগুলো এর মধ্যে নিয়ে আসবেন, যে কোনগুলো কিভাবে করবেন, এবং খাতায় লেখার মানে শুধুমাত্র পড়ে গেলে হবে না, আপনি পড়ার সময় রিভিশন করবেন কিভাবে, খাতায় উপস্থাপন করতে গেলে কিভাবে করবেন, তারপরে প্রাথমিকভাবেই না দেখে একবার বলার চেষ্টা করবেন, ওই প্রশ্নটা পরীক্ষা আসলে কোন প্যাটার্নের পরে কোন প্যারা লিখবেন, এবং মানে প্যারার সিরিয়াল গুলো কিরকম থাকবে, কতটুকু লিখবেন, এই বিষয়গুলো একটু ঠিক করবেন। আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে বলেছি, এখানে আসলে ভিতরে একটু ব্যাখ্যা করতে হবে, হয়তোবা 3টা পার্ট থাকে। হ্যাঁ, আপনার হচ্ছে কনসেপচুয়াল, এমপিরিক্যাল, প্রবলেম সলভিং, এরকম 3টা পার্ট থাকে। তো কনসেপচুয়াল অংশটার মধ্যে দেখবেন স্থায়ী তথ্য আছে, সাম্প্রতিক কিছু আসে, পত্র পত্রিকা এই সেগুলো পড়া থাকলে সাম্প্রতিক বিষয়গুলো আপনি পারবেন। কনসেপচুয়াল ইস্যুর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু স্থায়ী তথ্য থাকে, সেই চ্যাপ্টার প্রশ্নগুলো কি কি বা সম্ভাব্য কিভাবে অ্যান্সার করতে পারেন সেটা একটা। এমপিরিক্যাল ইস্যুর মধ্যে আর প্রবলেম সলভিং এর মধ্যে দেখবেন যে মানে বিশেষ করে সাম্প্রতিক ইস্যুগুলো বেশি থাকে, বিশেষ করে প্রবলেম সলভিং এর কথা যদি বলেন। তারপরে বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত আন্তর্জাতিক ইস্যু, এগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন বেশি থাকে। সিলেবাসের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে কোন জায়গা থেকে হিট করা যেতে পারে, প্রশ্ন আসতে পারে, কোন জায়গাতে হিট করবেন। এবং এইটার মধ্যেও কিছু ফরম্যাট আছে। হ্যাঁ, এটা মানে একটু আপনার কাছে ওয়ার্ড লাগতে পারে, এইটার মধ্যেও বেশ কিছু ফরম্যাট আছে। প্রবলেম সলভিং আসলে, হ্যাঁ, কোন একটা এই টাইপের কোন প্রশ্ন আসলে সেখানে আপনি কোন কি পয়েন্টগুলো উপস্থাপন করবেন। কি পয়েন্ট বলতে এখানে আমি বোঝাচ্ছি, ধরেন ওই যে বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে বলেছিলাম না যে সমস্যা সমাধান এরকম, এটার ক্ষেত্রে ধরেন কোন একটা সাজেশন দিতে হবে আপনাকে, যে এটা করণীয় হতে পারে, রিকমেন্ডেশন টাইপের। আপনি দেখবেন ওটার জন্য স্পেসিফিক হয়তো কিছু রিকমেন্ডেশন আছে, কিন্তু আপনি যখন ওভারঅল অনেকগুলো প্রবলেম নিয়ে কাজ করবেন, ওখান থেকে আপনি কিছু রিকমেন্ডেশন দিতে পারবেন, যেটা কখনোই ভুল হবে না। যেমন আমার পরীক্ষার সময় আমি যে ইস্যুটা এসেছিল, ইস্যুটা সম্পর্কে আমি খুব একটা ভালো জানতাম না। হ্যাঁ, মানে আমার খুব একটা ভালো ধারণা ছিল না, কিন্তু আমার কাছে মোটামুটি সাজানো ছিল, যে কোনো প্রশ্নই আসুক না কেন আমি এই প্রশ্ন আসলে রিকমেন্ডেশনে এই কয়েকটা মানে এই ধারায় যদি যাই তাহলে আমি এই কয়েকটা রিকমেন্ডেশন ব্যবহার করবো, এই ধারায় গেলে এরকম রিকমেন্ডেশন ব্যবহার করবো। আর ওই প্রশ্নের সাথে একবারে প্রাসঙ্গিক এরকম হয়তো আপনি প্রথম যে 2-3টা লিখতে হবে সেটা আপনি ফার্স্টে লিখে দিয়ে আসলেন। হ্যাঁ, আর এমপিরিক্যাল ইস্যুর মধ্যে দেখবেন এখানে অনেকগুলো অধ্যায় আছে। অধ্যায়ের মধ্যে আন্তর্জাতিক প্রেক্ষাপটের কিছু তো ইস্যু থাকে, বিশেষ করে ধরেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে যারা হচ্ছে যে P5 আমরা যেটা বলে থাকি, আরো স্পেসিফিক ভাবে বললে রাশিয়া, আমেরিকা, চীন। হ্যাঁ,
এই দেশগুলো যেখানে সম্পর্কযুক্ত থাকবে সেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। ওই সময়ে যে ইস্যুটা আলোচিত, ওই সময়ে ধরেন আফগানিস্তান সংকট যখন চলে গেছে তখন আফগানিস্তান সংকটের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, শ্রীলঙ্কা সংকট চলে গেছে শ্রীলঙ্কা সংকটের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে তাহলে ওইটা নিয়ে সব প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, আমেরিকা চীনের ধরেন কি অর্থনৈতিক যুদ্ধ হচ্ছে এটা নিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। তো এরকম কিছু কিছু একদম সমসাময়িক কিছু ইস্যু থাকে, হ্যাঁ, তো সেই ইস্যুটা দেখতে হবে। দক্ষিণ এশিয়া বা এই দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে কোন কোন ইস্যুগুলো বেশি গুরুত্বপূর্ণ, এখানে চীনের ভারতের সাথে বাংলাদেশের মানে কোন ইস্যু নিয়ে বিশেষ কোনো দ্বন্দ্ব আছে কিনা, বা এদের মধ্যে ইন্টারনাল কোনো মানে কেউ পরাশক্তি হয়ে উঠছে কিনা, হ্যাঁ, বা বাংলাদেশের এর উপরে কি প্রভাব পড়তে পারে, সেটা রাজনৈতিক হতে পারে, সামুদ্রিক ইস্যু পারে, অর্থনৈতিক হতে পারে, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে উপস্থাপন করবেন। এইভাবে যদি আপনি কিছু অ্যানালাইসিস করে দিতে পারেন এখান থেকেও কিন্তু আপনি মানে প্রস্তুতিও ভালো গ্রহণ করতে পারবেন, প্রশ্ন কমন পাওয়া সম্ভব, ইভেন যদি কিছু আনকমন হয় আপনি ওই ধারণা দিয়েই বেসিকটা লিখে দিয়ে আসতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে বিজ্ঞান, হ্যাঁ, এখন বিজ্ঞানের ক্ষেত্রে এখানে যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট না তাদের ক্ষেত্রে অনেক সময় কিছুটা প্রবলেম হয়। তো আমার কাছে মনে হয় এখানে যে প্রশ্নগুলো হয় একদম খুব যে ডেপথ থেকে প্রশ্ন হয় তা কিন্তু না, দেখবেন ছোট ছোট প্রশ্ন হয় এবং এখানে কিন্তু খুব ভালো একটা মার্কস উঠানো সম্ভব, হ্যাঁ, যেহেতু একদম টু দি পয়েন্টে প্রশ্ন, টু দি পয়েন্টে অ্যান্সার, এবং এখানে আপনাকে ওইভাবে মানে বিস্তারিত লিখতে হয় না। তো এখানে হয়তোবা আমার কাছে মনে হয় যে যারা হয়তো এর আগে কিছুই জানেন না, বোঝেন না, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু এরকম আসলে খুব একটা হয় না। সায়েন্সের স্টুডেন্টরা হয়তোবা একটু বেনিফিট পান। বেনিফিটটা কি আসলে? বেনিফিটটা হচ্ছে এই যে ওনারা বিজ্ঞান সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকার জন্য তাদের প্রস্তুতিটা নিতে একটু সময় কম লাগে, যেহেতু তারা বিষয়গুলো সম্পর্কে অবগত। তবে এটা এরকম না যে আরেকজন স্টুডেন্ট কভার করতে পারবেন না, আমার কাছে মনে হয় কভার করা সম্ভব, হয়তো একটু পরিশ্রমটা বেশি করতে হবে, কারণ এখানে যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এখানে কিন্তু ওইরকম গভীরে গিয়ে কোনো প্রশ্ন করা হয় না যে প্রশ্নগুলো যে সায়েন্স স্টুডেন্ট ছাড়া বাকিরা পারবে না, এরকম না। হ্যাঁ, হয়তো বা কিছু কিছু জায়গায় ওনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার বেশি থাকে, আয়ত্ত করতে সময়টা কম লাগে। আর এখানে এমন কিছু ইস্যুই থাকে যেটা আপনিও অনায়াসে আয়ত্তে নিয়ে আসতে পারবেন, তবে হয়তো সময়টা বেশি লাগতে পারে। এখন যার যতটুকু সময় দিতে হবে আর কি। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা অনেকেই খুব ডেপথ থেকে বলি কোনো, তবে এটার ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু বিষয় আছে, এই জায়গাগুলো, এই টপিকগুলোকে আপনাকে হিট করে যেতে হবে। এই টপিকগুলো থেকে পড়লে মোটামুটি আপনার একটা ভালো প্রশ্ন আসার প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে। তারপরে কিছু কিছু প্রশ্ন আপনি উপস্থাপনটা করবেন কিভাবে, উপস্থাপন বলতে আপনি মানে টু দি পয়েন্টে অ্যান্সারটা লিখবেন কিভাবে, কতটুকু লিখবেন, হ্যাঁ, মানে এখানে আসলে অযাচিত কিছু লেখার কোনো প্রয়োজন নাই। তারপরে ইলেকট্রিক্যালের অংশ যদি বলি বা হচ্ছে কম্পিউটার অংশ বলি, সেখানে আপনি ছকের মাধ্যমে উপস্থাপন করতে পারেন বা ঠিক কতটুকু পড়ে যাবেন। এখানে যেহেতু তিনটা পার্ট আছে, বিজ্ঞানে 60, তারপরে হচ্ছে কম্পিউটার আইসিটি তে 25, আর হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে 15। আচ্ছা, একটা ফোন আসছে মনে হয়। তো দেখেন এই মোটামুটি আমি জাস্ট এক ঝলকে বলার চেষ্টা করলাম, এক ঝলকে যা বলছে এটা তো লিখিত তো আসলে একদিনে বলে শেষ করা সম্ভব না। এখানে এর বাইরে গিয়েও দেখেন আমি যে পয়েন্টগুলো লিখছি এর বাইরে গিয়েও আপনাদের মনের মধ্যে হয়তো বা আরো 15, 20টা, 25টা প্রশ্ন আছে, হ্যাঁ, তো ওইগুলোও দেখেন ইনক্লুডেড। কিন্তু আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের যে কোনো সমস্যা যদি আসে সেটা কিন্তু সাথে সাথে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। আপনাদের যে কোনো সমস্যা আসলে আরেকটা বিষয় হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ একটা সাপোর্ট আছে আর কি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট হচ্ছে এরকম যে ধরেন আপনি পড়াশোনা করতে গিয়ে কোনো একটা ইস্যু তো আসতেই পারে, কোনো একটা আপনি কোন একটা ইস্যুতে হয়তো বুঝতে পারতেছেন না বিষয়টা কি, কোন একটা ম্যাথ সমাধান করতে আপনি সমস্যা পড়ছেন বা আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, অথবা আপনি একটা কাজ করতে পারেন, বিশেষ করে লিখিত প্রার্থীদের জন্য এটা খুব কাজে আসবে। সেটা কি, ধরেন আপনি কোন একটা প্রশ্ন লিখলেন, হ্যাঁ, আপনি একটা প্রশ্ন নিজে থেকে লিখলেন আপনার নিজের মতন করে, লিখে আপনি হয়তো হোয়াটসঅ্যাপে আপলোড করলেন, হ্যাঁ, মানে শেয়ার করলেন, শেয়ার করে হয়তো বলে দিলেন যে ভাইয়া এটা একটু দেখে জানান যে এটা লেখাটা ঠিক আছে কিনা, বা এটা আমি আরো বেটার ভাবে লিখতে পারি কিভাবে, এখানে কোন পয়েন্ট গুলো দেওয়া যেতে পারে, বা আপনি যে বলেছিলেন যে কমন পয়েন্ট কি পয়েন্ট গুলো আমি ঠিকভাবে পয়েন্ট আউট করতে পেরেছি কিনা, হ্যাঁ, বা আপনারা নিজেদের মধ্যেও অনেকটা হয়তো বা আলাপ আলোচনা করে শেয়ার টেয়ার অনেক কিছু করতে পারেন, একজন আরেকজনের সাথে নোট টোট শেয়ার করতে পারেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য, আলোচনা করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য, ইনস্ট্যান্ট কোনো প্রবলেম সলভিং এর জন্য, হ্যাঁ, আপনাদের সামগ্রিক দিক নির্দেশনা বলেন বা সহায়তা বলেন, সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো এটা মোটামুটি আর কি গেল হচ্ছে মানে শুধুমাত্র যে আজকের ক্লাসটা আপনাদেরকে কি বলা যেতে পারে মানে ওই গাইডলাইন প্রস্তুতি এটা না, মানে ওভারঅল মানে আপনাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য, মানে কোর্স বিষয়ক শুধু না, ওভারঅল একটা দিক নির্দেশনা। অন্তত পক্ষে এই বিষয়গুলো মাথায় যদি রাখতে পারেন, হ্যাঁ, যারা কোর্সের মধ্যে নাই, কোর্স থাকতে হবে এরকম মানে ইস্যু না, হ্যাঁ, তারাও হয়তো বা কিছু না কিছু বিষয় মানে একটু এখন থেকে গুছাইতে পারবেন যে না আমি যেভাবে চিন্তা করতেছিলাম এই বিষয়গুলো যদি এভাবে গুছিয়ে নিয়ে আসতে পারি তাহলে হয়তো আমার জন্য প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যাবে, আমার সময়টা অনেক বাঁচবে, আমি হয়তো অনেক মানে অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো মার্কস উঠাইতে পারবো। তো ভাই আমরা আজকের মতো আমরা মনে হয় শেষ করতে পারি, হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।
কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ভাই, হ্যাঁ। আর যদি জিজ্ঞাসা প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আমরা শেষ করে দেবো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ভাই, না হলে আজকে আমরা শেষ করে দিই। আচ্ছা, আমি একটু চেক করি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমার মনে হয় কারো তেমন কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, উপস্থিতি খুবই কম। আমার এই লিখিত বিষয়ে ম্যাক্সিমামেরই আগ্রহটা খুব একটা থাকে না। হ্যাঁ, প্রিলিমিনারি নিয়ে আমাদের যে পরিমাণ আগ্রহ থাকে, লিখিত নিয়ে তার 1/4 আগ্রহ থাকে না। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় আমরা শেষ করে দিই, আজকে শেষ করে দিই। আহ, যদি কেউ মনে করেন যে আমাদের সাথে থাকলে উপকৃত হতে পারে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমাদের পেজে মেসেজ করলেই হবে। আর আগামীকাল থেকে আমাদের ওই যে সিলেবাস অনুযায়ী, আমাদের সিলেবাসের মধ্যে যা যা আছে আর কি, যে রুটিন অনুযায়ী আপনাদের গ্রুপে তো আপনার অলরেডি রুটিন দেখেছেন, আজকের ক্লাসের পর আরো অনেক কিছু শেয়ার করব। তো এখানে মোটামুটি সব দিয়ে দিব যে আপনি রুটিন অনুযায়ী আমাদের কবে কখন ক্লাস হবে, কি হবে, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আর কি, হ্যাঁ, মানে আমাদের কোর্সের মধ্যে আছেন, তাদেরকে আমরা আলাদা করে মানে গ্রুপে প্রতিদিন আপডেট করে দিব যে আগামীকাল অমুক সময় এই ক্লাসটা হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।